স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, কোনো নয়েজ কি হচ্ছে? নো স্যার। ওকে, আমরা আমাদের সেকেন্ড টপিকসে যাচ্ছি। ফার্স্ট একটা সার্ভে মেথড নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। তোমরা অলরেডি নাম শুনেছো, আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে ইন্ট্রোডিউস করেছিলাম ট্রায়াঙ্গুলেশনস অর জিওরেটিক সার্ভেইং। আমরা জিওরেটিক সার্ভেইং এর সার্ভেইং এর জেনারেল দুইটা ক্লাসিফিকেশন দেখেছিলাম, একটা হচ্ছে জিওরেটিক সার্ভেইং আর একটা হচ্ছে প্লেন সার্ভেইং। তো আমি বলেছিলাম জিওরেটিক পার্ট, যেটা জিওরেটিক সার্ভেইং এর যে পার্টটা সেটা আমি ডিল করব, আর প্লেন সার্ভেইং এর ম্যাক্সিমাম পোরশন ডিল করব আলতাফ স্যার। তো আমরা আজকে ট্রায়াঙ্গুলেশন নিয়ে শুরু করি বা ট্রাইগোনোমেট্রিক সার্ভেইং। The method of surveying called triangulation is based on the trigonometric proposition that if one side and two angles of a triangle are known, the remaining sides can be computed. এটাই ছিল বেসিক্যালি আমাদের ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশন। সেটা হচ্ছে কি, যে কোন একটা ট্রায়াঙ্গেলের যদি আমরা একটা সাইড এবং দুইটা অ্যাঙ্গেল যদি জানি, তাহলে আমরা রিমেইনিং সাইড গুলা কম্পিউট করতে পারি বা বের করতে পারি। এটাই ছিল ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশন। এই প্রিন্সিপলটা ইউজ করেই আমরা এই ট্রায়াঙ্গুলেশন সার্ভের মেথডটাকে ডেভেলপ করি। The vertices of the triangles are known as triangulation station. তাহলে আমরা যদি সিম্পল একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, বলা হচ্ছে কি যে একটা ট্রায়াঙ্গেলের অ্যাকর্ডিং টু ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশন, যে কোন একটা ট্রায়াঙ্গেলের আমরা যদি একটা অ্যাঙ্গেল জানি এবং দুইটা একটা সাইড এবং দুইটা অ্যাঙ্গেল যদি জানি, তাহলে আমরা বাকি দুইটা সাইড কম্পিউট করতে পারি অ্যাকর্ডিং টু সাইন রুল অর কোসাইন রুল। বলা হচ্ছে কি, the vertices of the triangles are known as triangulation station. তাহলে যে ভার্টিসেস গুলা বা শীর্ষবিন্দু যেটা, দ্যাট মিন্স আমরা যদি এটাকে এভাবে নেম দিই বি সি, তাহলে এই যে এ বি সি এই তিনটা পয়েন্টকে বলা হচ্ছে ভার্টিসেস। তো এই যে ভার্টিসেস পয়েন্ট গুলা, এগুলাকে বলা হচ্ছে কি ট্রায়াঙ্গুলেশন স্টেশন অর স্টেশন মার্ক। The whole figure is called a triangulation system. হোল ফিগার বলতে এখানে আসলে শুধুমাত্র যে একটা ট্রায়াঙ্গেল থাকবে তা না, এখানে ইন্টারকানেক্টেড অনেকগুলো ট্রায়াঙ্গেল থাকতে পারে। টোটাল সিস্টেমটাকে বা টোটাল ফিগারটাকে আমরা ট্রায়াঙ্গুলেশন সিস্টেম হিসেবেই জানবো। The side of the triangle whose length is predetermined is called baseline. এবং এই ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে আমরা যে ট্রায়াঙ্গেলটা ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা কনসিডার করব, ওই ট্রায়াঙ্গেলের একটা সাইড আমাদের প্রিডিটারমাইন্ড থাকতে হবে বা নোন থাকতে হবে, যেটাকে আমরা বলতেছি কি বেস লাইন হিসাবে। দ্যাট মিনস যে ট্রায়াঙ্গেলটা দিয়ে এই সার্ভেটা শুরু হবে, ফার্স্ট যে ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেলের একটা সাইড প্রিডিটারমাইন্ড হইতে হবে, দ্যাট মিনস নোন হইতে হবে ইনিশিয়ালি, যেটাকে আমরা বেস লাইন হিসেবে জানবো। In triangulation, the system consists of a number of interconnected triangles, that means অনেকগুলো ট্রায়াঙ্গেল ইন্টারকানেক্টেড থাকতে পারে ট্রায়াঙ্গুলেশন সিস্টেমে, in which the length of only one line, that means baseline, and the angles of the triangles are measured very precisely. তাহলে এখানে যেটা করতে হবে, আমাদের প্রথম প্রপোজিশনটা যেটা ছিল ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশন, যে আমাদের একটা সাইড জানা থাকতে হবে, যে সাইডকে আমরা এখানে বলতেছি ট্রায়াঙ্গুলেশন সিস্টেমের ক্ষেত্রে বেসলাইন, এবং দুইটা অ্যাঙ্গেল জানা থাকতে হবে, যে দুইটা অ্যাঙ্গেল আমরা মেজার করতে হবে যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে। দ্যাট মিনস সেক্ষেত্রে আমরা ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশনটা ফলো করতে পারবো। তাইলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন, একটা সাইড জানা থাকতে হবে, দুইটা অ্যাঙ্গেল মেজার করতে হবে, সেক্ষেত্রে যে সাইডটা জানা থাকতে হবে সেটাকে আমরা বলতেছি বেসলাইন হিসাবে, এবং দুইটা অ্যাঙ্গেল আমাদেরকে মেজার করে নিতে হবে যাতে করে আমরা নেক্সট রিমেইনিং সাইডগুলোকে কম্পিউট করতে পারি। এটা হচ্ছে মোটামুটি ট্রায়াঙ্গুলেশন সিস্টেম। এই সিস্টেমের পাশাপাশি অল্টারনেটিভ আরেকটা সিস্টেম আছে, ট্রাইলিটারেশন সিস্টেম বলি আমরা এটাকে। Also consist of a series of joint or overlapping triangles. এটা অনেকটা ট্রায়াঙ্গুলেশন সিস্টেমের মতো, তবে কিছু বেসিক ডিফারেন্স আছে যেটা আমরা একটু পরে দেখব, ডিটেইলস ডিফারেন্স গুলো কি কি।
তো অলমোস্ট ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাইলেটারেশন সিস্টেমে দুইটার ক্ষেত্রেই ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশনটা ফলো করা হয়, এবং এই ক্ষেত্রে হয়তোবা কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাঙ্গেলটা মেজার করি, কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা প্রথমে সাইডগুলো মেজার করব। এরকম কয়েকটা টিপিক্যাল ডিফারেন্স হয়তোবা থাকবে ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাইলেটারেশনের ক্ষেত্রে, যেটা আমরা একটু পরে ডিসকাস করব। এই হচ্ছে মোটামুটি ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাইলেটারেশন সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমে অনেকগুলো ইন্টারকানেক্টেড বা ওভারল্যাপিং ট্রায়াঙ্গেল থাকবে, যে ট্রায়াঙ্গেলের ফার্স্ট ট্রায়াঙ্গেলটা একটা সাইড জানা থাকবে বেসলাইন হিসাবে, এবং বাকি দুইটা অ্যাঙ্গেল আমরা মেজার করে নিব প্রথমে, এর মাধ্যমে আমরা রিমেইনিং সাইডগুলো বের করে দেন ইন্টারকানেক্টেড যে আদার্স ট্রায়াঙ্গেল গুলো আছে সেই ট্রায়াঙ্গেল গুলো আমরা সলভ করতে পারবো। দ্যাট স্যার, মিন্স, হ্যাঁ বলো। সরি টু ইন্টারাপ্ট ইউ। ওকে, ট্রায়াঙ্গুলেশন এন্ড ট্রাইলেটারেশন এর এই দুটার ডিফারেন্সটা স্যার একটু ডিফারেন্সটা আমি একবার বলুন। বারবার বলছি, আমি একটু পরে এদের ডিফারেন্সটা ক্লিয়ার করব। হ্যাঁ, আমরা একটু ওকে নেক্সট স্যার। আগাই। আচ্ছা স্যার। কিছু টিপিক্যাল পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর মাধ্যমে আমরা দুইটা মেথডের মধ্যে ডিফারেন্সটা খুঁজে পাবো, সেটা আমি একটু পরে ডিসকাস করতেছি। তো আপাতত আমরা এতটুকুই জানি যে ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাইলেটারেশন যেই সিস্টেমই হোক না কেন, এক্ষেত্রে আমরা ইন্টারকানেক্টেড অনেকগুলো ট্রায়াঙ্গেল ইউজ করব। ট্রায়াঙ্গেলগুলো ওভারল্যাপও হইতে পারে বা ইন্টারকানেক্টেডও হইতে পারে। যদি ইন্টারকানেক্টেড হয় সেক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলেশন বলবো, যদি প্যারালালি জয়েন্ট অর সিরিজে জয়েন্ট থাকে বা ওভারল্যাপিং হয় সেক্ষেত্রে আমরা ট্রাইলেটারেশন সিস্টেমটা ফলো করব, এবং দুই ক্ষেত্রেই আমরা ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশনটা ইউজ করব। আর সিম্পলি যদি বলতে যাই, এই সার্ভেইং মেথডগুলোর মাধ্যমে আমরা যে এরিয়াটা সার্ভে করব সেই টোটাল এরিয়াটাকে আমরা অনেকগুলো ট্রায়াঙ্গেলে ভাগ করে নিব, এটাই ছিল মেইন কনসেপ্ট। এখানে যেমন ধর আমরা নিচে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল, সবগুলো কিন্তু ট্রায়াঙ্গেল। তার মধ্যে দেখো ফার্স্টে আমরা এ বি, যেটা এ পয়েন্ট বি পয়েন্ট তাদের ইন্টারকানেক্টিং যে লাইনটা, সেটাই হচ্ছে আমার বেস লাইন। দ্যাট মিন্স ফার্স্ট সাইড, ফার্স্ট নোন সাইড। এই বেস লাইনটা যদি আমরা প্রিডিটারমাইন্ড থাকে এবং আমরা যদি দুটো অ্যাঙ্গেল মেজার করে নিই যে কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, তাহলে আমরা একটা সাইড জানি, দুটো অ্যাঙ্গেল জানি। দ্যাট মিন্স আমরা রিমেইনিং সাইডগুলো বের করতে পারবো। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই রিমেইনিং সাইডটা যদি আমরা জানি, ঠিক একইভাবে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা অলরেডি এই সাইডটা জানি। তাহলে ঠিক একইভাবে আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে আবার দুইটা ট্রায়াঙ্গেল মেজার করে নিব। তাহলে আমরা আবারও এই ট্রায়াঙ্গেল, নতুন ট্রায়াঙ্গেলের জন্য একটা সাইড জানি এবং দুইটা অ্যাঙ্গেল মেজার করা আছে, তার মানে আমরা পাশাপাশি বাকি রিমেইনিং সাইডগুলা মেজার করে নিতে পারবো অ্যাকর্ডিং টু সাইন রুল অর কোসাইন রুল। বুঝতে পারছে কিনা? তো সেই কারণে ফার্স্ট ট্রায়াঙ্গেলে প্রথমে একটা সাইড আমাদেরকে বের করে নিতে হবে এনিহাউ, এবং দুইটা অ্যাঙ্গেল মেজার করে নিতে হবে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বা যে কোনো ডিভাইসের মাধ্যমে। যখনই আমরা ইনিশিয়াল ট্রায়াঙ্গেলের বেস লাইন এবং দুইটা অ্যাঙ্গেল জানা থাকবে, এই নোন ভ্যালুগুলোর মাধ্যমে আমরা রিমেইনিং সাইডগুলো বের করতে পারবো। আর রিমেইনিং সাইড যেহেতু আমরা বের করতে পারবো, সেই রিমেইনিং সাইডের সাথে কানেক্টেড যে ট্রায়াঙ্গেলটা, ওই ট্রায়াঙ্গেলের এই সাইডটা আমাদের অলরেডি জানা থাকবে। বাকি দুইটা অ্যাঙ্গেল আমরা একই নিয়মে মেজার করে নিব। তাহলে এই নতুন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমরা একটা সাইড অলরেডি জানি, দুইটা অ্যাঙ্গেলও মেজার করা আছে। দ্যাট মিন্স আমরা রিমেইনিং সাইডগুলা ঠিক একই নিয়মে বের করে ফেলতে পারবো। এভাবে আমরা প্রসিড করব ট্রায়াঙ্গুলেশন বা ট্রাইলেটারেশন সিস্টেমে। আর এখানে প্রত্যেকটা ভার্টেক্স পয়েন্টকে বলা হচ্ছে কি ট্রায়াঙ্গুলেশন স্টেশন, এটা আমরা ডেফিনিশনেই দেখলাম। প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ভার্টেক্স পয়েন্টই হচ্ছে ট্রায়াঙ্গুলেশন স্টেশন। ওকে, আমরা নেক্সট আগাই। ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাভার্সিং এর মধ্যে আমরা একটু ডিফারেন্সটা দেখি। ট্রাভার্সিং যে সার্ভেটা, এটা তোমাদের আলতাফ স্যার পড়াবে, আমরা জাস্ট একটা প্রিলিমিনারি আইডিয়া নিই। ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাভার্সিং এর মধ্যে একটু রিলেশন আছে, সেটা আমরা জানার চেষ্টা করি। ট্রায়াঙ্গুলেশন সিস্টেম আমরা যেটা দেখলাম যে ইট ইজ এ বেসিক মেথড অফ সার্ভেইং when the area to be surveyed is large, triangulation is adopted। তাহলে এই ধরনের সার্ভে মেথডে জেনারেলি সার্ভে এরিয়াটা অনেক বড় হয় এবং আমরা ট্রায়াঙ্গুলেশনটাই, দ্যাট মিন্স ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশনটা অ্যাপ্লাই করি। The entire area is divided into network of triangles. Network of triangle means অনেকগুলো ইন্টারকানেক্টেড ট্রায়াঙ্গেল থাকবে। এই ইন্টারকানেক্টেড ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা টোটাল এরিয়াটাকে সার্ভে করতে পারবো। এটাই ছিল মেইনলি ট্রায়াঙ্গুলেশনের বেসিক কনসেপ্ট।
ট্রাভার্সিং এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, এ ট্রাভার্সিং ইজ সার্কিট অফ সার্ভে লাইনস। এখানে অনেকগুলো সার্ভে লাইন থাকবে, ঠিক ট্রায়াঙ্গুলেশনে কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে প্রত্যেকটা সাইডেই হচ্ছে একটা সার্ভে লাইন। তো ট্রাভার্সিং এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের অনেকগুলো সার্ভে লাইন থাকবে। ইট মে বি ওপেন অর ক্লোজড, এটা হচ্ছে মেইন ডিফারেন্সটা। আমরা ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে যেটা দেখেছি যে ট্রায়াঙ্গুলেশনে কিন্তু প্রত্যেকটা ট্রায়াঙ্গেল বাউন্ডেড থাকবে, দ্যাট মিন্স ক্লোজড থাকবে। আর ট্রাভার্সিং এর ক্ষেত্রে যে স্কোপটা আমরা পাই সেটা হচ্ছে এই এই সার্ভে লাইনগুলা অনেক সময় ওপেনও থাকতে পারে বা ক্লোজ থাকতে পারে। যদি সার্ভে লাইনগুলো ক্লোজ হয় তাহলে অনেকটা ট্রায়াঙ্গুলেশনের মতো হয়ে যাবে, আর যদি ওপেন থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্রায়াঙ্গুলেশনের মতো হবে না। এখানে কিন্তু বেসিক ডিফারেন্সটা। আমি একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো আমরা যদি একটা ট্রাভার্স ড্র করি এভাবে, অনেকগুলো সার্ভে লাইন থাকবে। ধরো ট্রাভার্সিং এ জেনারেলি অনেকগুলো সার্ভে লাইন থাকে, তাহলে এখানে আমরা ধরে নিলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সার্ভে লাইন, এবং এটার ফার্স্ট লাইনের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট লাইনের লাস্ট পয়েন্টটা কিন্তু একই পয়েন্টে কোইনসাইড করছে। দ্যাট মিন্স এক্ষেত্রে আমরা এই ট্রাভার্সটাকে ক্লোজ ট্রাভার্স বলতে পারি। এটা জেনারেলি আমরা স্মল এরিয়ার ক্ষেত্রে, স্মল এরিয়ার সার্ভের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আর যদি এরকম ধরনের কোনো ট্রাভার্স হয়, ওপেন ট্রাভার্স, এটা একটা সার্ভে লাইন, এটা একটা সার্ভে লাইন, এটা একটা সার্ভে লাইন, এটা একটা সার্ভে লাইন, এখানে দেখো এখানে আমরা চারটা সার্ভে লাইন দেখতে পাচ্ছি, 1 2 3 4, চারটা সার্ভে লাইন। এই চারটা সার্ভে লাইনের মধ্যে ফার্স্ট লাইনের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট লাইনের লাস্ট পয়েন্ট কিন্তু একই পয়েন্টে কোইনসাইড করে নাই, দ্যাট মিন্স এটা একটা ওপেন ট্রাভার্স। তাহলে এটা জেনারেলি আমরা করে থাকি সাধারণত রোডের ক্ষেত্রে। আমরা যখন রোডের জন্য সার্ভে করে থাকি, বা যে কোনো ট্রান্সমিশন লাইন হইতে পারে বা রেলওয়ে লাইন হইতে পারে, এই ধরনের যেগুলা ন্যারো লেন্থের হয় জেনারেলি, সেক্ষেত্রে আমরা এই ওপেন ট্রাভার্সটা জেনারেলি ইউজ করে থাকি। এগুলো তোমরা ডিটেইলস ট্রাভার্স সার্ভে যখন পড়াবে আলতাফ স্যার, তখন তোমরা আরো ডিটেইল জানতে পারবা এগুলো সম্পর্কে, কিভাবে এই ট্রাভার্স গুলো সলভ করতে হয়। তো এখানে যেটা আসলে বোঝার বিষয় সেটা হচ্ছে এই ট্রাভার্সকে, ক্লোজ ট্রাভার্সকে আমরা ট্রায়াঙ্গুলেশন করে ফেলতে পারি কিভাবে। আমরা যদি এই এই ক্লোজ ট্রাভার্সটাকে যদি আমরা অনেক কয়েকটা ট্রায়াঙ্গেলে ভাগ করে ফেলি, এই যে আমরা ট্রায়াঙ্গেলে ভাগ করে ফেললাম, তাহলে কিন্তু এখন এই ট্রাভার্সটাকে, এই ক্লোজ ট্রাভার্সটাকে আমরা কি বলতে পারি, ট্রায়াঙ্গুলেশন সিস্টেম বলতে পারি, কারণ এই টোটাল এরিয়াটাকে আমরা কয়েকটা ট্রায়াঙ্গেলে ভাগ করে নিচ্ছি। আর যদি ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রায়াঙ্গুলেশনের সাথে কম্পেয়ার করতে পারবো না। When the linear measurements are done, linear measurements means আমরা যখন সাইডগুলো লেন্থগুলো মেজার করব উইথ এ চেইন অর ট্যাপ। এই লেন্থগুলো কিভাবে মেজার করা হয়, যেহেতু এগুলো নরমালি স্মল এরিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে আমরা লিনিয়ার মেজারমেন্ট গুলা বা লেন্থ গুলা চেইন বা ট্যাপের মাধ্যমে বের করতে পারি। and the directions or horizontal angle are measured with a compass or a theodolite, যে টার্মটা আমি ফার্স্ট ক্লাস ইউজ করেছিলাম, ডিজিটাল থিওডোলাইট or ম্যানুয়াল থিওডোলাইট রেসপেক্টিভলি। দ্য সার্ভে ইজ কল্ড ট্রাভার্সিং। তাহলে এখানে বলা হচ্ছে কি যে দুইটা সার্ভে লাইনের মধ্যে ইন্টারকানেক্টিং যে অ্যাঙ্গেলটা, সেটা আমরা কিভাবে বের করতে পারি, সেটা আমরা কম্পাসের মাধ্যমে বের করতে পারি অথবা থিওডোলাইটের মাধ্যমে বের করতে পারি। এখন অনেক ডিজিটাল থিওডোলাইটও পাওয়া যায়, বা টোটাল স্টেশন নামের আমি আরেকটা থিওডোলাইটের কথা বলেছিলাম, এগুলোর মাধ্যমে আমরা ইজিলি হরাইজন্টাল অ্যাঙ্গেলটা, দুইটা সার্ভে লাইনের মধ্যে ইন্টারকানেক্টিং যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটা আমরা মেজার করতে পারি। আমি কি বুঝাইতে পারছি ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাভার্সিং? কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, থিওডোলাইট দিয়ে শুধু অ্যাঙ্গেলটাই মেজারমেন্ট করা যায় না? এক্স্যাক্টলি, আমরা লিনিয়ার মেজারমেন্টটা নিব হচ্ছে চেইন অথবা ট্যাপের মাধ্যমে, যেহেতু এগুলা স্মল এরিয়ার জন্য আমরা এই সার্ভে মেথড গুলো অ্যাপ্লাই করি, সুতরাং আমরা লিনিয়ার মেজারমেন্ট বা লেন্থ গুলা চেইন এবং ট্যাপের মাধ্যমে নিতে পারবো, আর হরাইজন্টাল অ্যাঙ্গেল গুলো আমরা নিতে পারবো কম্পাস বা থিওডোলাইট ইউজ করে। স্যার এখানে আমাদের হ্যাঁ, আমরা যখন ট্রায়াঙ্গুলেশন নিয়ে কাজ করি তখন তো লার্জ এরিয়া নিয়ে কাজ করি, তো এই ক্ষেত্রে ডেফিনেটলি। স্যার আমাদের যে ট্রায়াঙ্গুল আছে ওগুলো কি স্যার প্লেন ট্রায়াঙ্গেল? কোনগুলো ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে? জি স্যার। এগুলো আমরা রিলেটিভলি যেগুলা অত বেশি বড় হবে না, রিলেটিভলি আমি কিভাবে বলতাম, স্মল বা লার্জ এর মাঝামাঝি যদি হয়,
তাহলে এই মাঝামাঝি এরিয়া থেকে লার্জ এরিয়ার জন্য আমরা চাইলে প্লেনও ধরে নিতে পারি, আবার আমরা কার্ভেচারও কিন্তু অ্যাকাউন্টে আনতে পারি, আর্থের কার্ভেচার। কারণ জিওডেটিক সার্ভেইং এর বেসিক কনসেপ্টটা হচ্ছে তোমার আর্থের কার্ভেচারটা কিন্তু কনসিডার করতে হবে। আর যদি আমি আর্থের কার্ভেচার যদি কনসিডার না করি, আমি যদি প্লেন গ্রাউন্ড হিসেবে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা মেজারমেন্টে কিছু না কিছু এরর কিন্তু আসবেই। আবার অনেক সময় এররটা কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট হইতে পারে। আমি বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝছি। আমি কিন্তু প্লেন গ্রাউন্ড হিসেবে ধরে নিতে পারবো, কিন্তু মেজারমেন্ট গুলোর মধ্যে এরর আসতে পারে। আর যদি আমি কার্ভেচারটা কাউন্ট করি, আমি যদি ফর্মুলেশনের মধ্যে কার্ভেচারের ইফেক্টটা যদি নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাকুরেসিটা বাড়বে মেজারমেন্টের মধ্যে। তাহলে আমরা নেক্সটে আগাই। এবার আসি যে ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাইলেটারেশন এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স গুলা কি কি ছিল। যদিও বা দুইটাতেই কিন্তু ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশন ইউজ করা হয়, তারপরে আমরা কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্স পাবো। ফার্স্টে বলা হচ্ছে কি, ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে অল অ্যাঙ্গেলস আর মেজার্ড ইন ট্রায়াঙ্গুলেশন। আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি ডিফারেন্স গুলা। ট্রাইলেটারেশনের ক্ষেত্রে বলা হচ্ছে কি, অল সাইডস আর মেজার্ড ইন ট্রাইলেটারেশন। তাইলে দুইটা কিন্তু সেম সিস্টেম, কিন্তু একটাতে আমরা প্রথমে অ্যাঙ্গেল গুলা মেজার করি, আর একটাতে আমরা সাইড গুলা মেজার করি প্রথমে। তাইলে এই অ্যাঙ্গেল গুলা এবং সাইড গুলা আমরা কিভাবে মেজার করি? এখানে অ্যাঙ্গেল গুলা মেজার করতে হবে আমাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে, ট্রায়াঙ্গুলেশনে অ্যাঙ্গেল গুলা মেজার করতে হবে ইনস্ট্রুমেন্ট দিয়ে, ঠিক একইভাবে ট্রাইলেটারেশনে সাইড গুলা মেজার করতে হবে আমার কি দিয়ে? তাও ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। ইনস্ট্রুমেন্ট গুলা কি কি আমরা সেটা আস্তে আস্তে দেখতে থাকবো। এর পরের পয়েন্ট হচ্ছে কি, ডিসটেন্স অফ বেসলাইন ইজ মেজার্ড, যেটা আমরা একটু আগেই বললাম। ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে প্রথমে আমাদের একটা বেসলাইন মেজার করতে হয়, প্রিডিটারমাইন করতে হয়। আর ট্রাইলেটারেশনের ক্ষেত্রে যেটা, এজিমুথ অফ দা ইনিশিয়াল লাইন ইজ মেজার্ড। ইনিশিয়াল লাইন মিন্স যেহেতু প্রথমে ফার্স্টে আমরা একটা ট্রায়াঙ্গেল নিব, ফার্স্ট ট্রায়াঙ্গেল যেটা, সেই ট্রায়াঙ্গেলের যে কোনো একটা লাইনের এজিমুথটা জানতে হবে। এজিমুথ হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার। এজিমুথকে আমরা যদি নরমালি যদি ডিফাইন করতে চাই, যে কোনো একটা লাইনের এজিমুথ বলতে বোঝায় ওই লাইনটা নর্থ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে এজিমুথ। কোনো একটা সার্ভে লাইন বা কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড নর্থ ডিরেকশনের সাথে কত ডিগ্রি হরাইজন্টাল অ্যাঙ্গেলে আছে, সেই মেজারটাই হচ্ছে এজিমুথ। আমি কি বুঝাইতে পারছি? স্যার আরেকবার বলবেন? যে কোনো একটা সার্ভে লাইন, সার্ভে লাইনটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড হইতে পারে, যে কোনো একটা সার্ভে লাইন এক্স্যাক্টলি একটা পার্টিকুলার পয়েন্টে যে কোনো একটা সার্ভে লাইন নর্থ ডিরেকশনের সাথে যে হরাইজন্টাল অ্যাঙ্গেলে থাকে, নর্থ ডিরেকশনের সাথে যে হরাইজন্টাল অ্যাঙ্গেলে থাকে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় এজিমুথ। স্যার এজিমুথ বের করার মধ্যে আমরা মানে সুবিধা কি পাবো? আচ্ছা আমি বলি, এটা ট্রাভার্সিং যখন পড়বা তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে যে নর্থ ডিরেকশনের মাধ্যমে আমরা কেন এটাকে আমরা অনেক সময় বিয়ারিংও বলে থাকি। বিয়ারিং তোমরা এটা পরে জানতে পারবা। যেমন ধরো এটা একটা সার্ভে লাইন, এটা একটা সার্ভে লাইন, সরি এটা একটা আমরা নর্থ ডিরেকশন ধরে নিই, হ্যাঁ নর্থ ডিরেকশন এদিকে, আর এটা হচ্ছে একটা সার্ভে লাইন, এটা আমরা ধরে নিলাম এবি, এটা একটা সার্ভে লাইন। তাহলে এই যে এবি সার্ভে লাইনটা নর্থ ডিরেকশনের সাথে হরাইজন্টাল যে অ্যাঙ্গেলটা মেড করছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি এজিমুথ। আমরা এজিমুথকে অনেক সময় এ দিয়েও রিপ্রেজেন্ট করি। এখন কি বোঝা গেছে? যে কোন একটা সার্ভে লাইন নর্থ ডিরেকশনের সাথে যে হরাইজন্টাল অ্যাঙ্গেলটা তৈরি করছে, সেটাই হচ্ছে আমার এজিমুথ। তো এই অ্যাঙ্গেলটা ট্রাইলেটারেশনের ক্ষেত্রে বের করে নিতে হয়, আর ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে প্রথমে বেস লাইনের লেন্থটা বের করে নিতে হয়। এবার আমরা থার্ড পয়েন্টে আসি। সাম, হ্যাঁ বলো, কেউ কি কিছু বলছো আমাকে? এজিমুথটা কি স্যার, যে অ্যাঙ্গেলটা কি নেগেটিভ হইতে পারে? মানে এখানে তো বুঝেন, একটু horizontal লাউডলি সাথে বলো, নিব, তো এটা নেগেটিভ কি হইতে পারে? কারণ এটা একটু তো লাউডলি বলো। জি স্যার। আমি শুনতে পাচ্ছি না, একটু লাউডলি বলো। স্যার বলছিলাম যে আপনি যে মুদ্রা
মানে নির্ণয় করছেন ওইটা কি স্যার নেগেটিভ হইতে পারে? এটার মানটা অ্যাঙ্গেলটা মানে আমি যদি x অক্ষ বা y অক্ষ যদি এরকম চিন্তা করি তাহলে এই অ্যাঙ্গেলটা এজিমুথের অ্যাঙ্গেলটা কি নেগেটিভ হইতে পারে? এজিমুথটা আমরা কি জেনারেলি সবসময় পজিটিভ 0 ধরে নিব? থেকে 360 এর মধ্যে ভেরি করে, 0 টু 360। বুঝতে পারছি? এখানে তো এটা ধরো এই আচ্ছা যে আচ্ছা কোনো একটা সার্ভে লাইনের জন্য নর্থ ডিরেকশন তো ফিক্স থাকবেই। ধরো আমার সার্ভে লাইনটা চেঞ্জ হইতে পারে, নর্থ ডিরেকশন কি চেঞ্জ হবে? না স্যার। ধরো আমি নর্থ ডিরেকশনটা 0 0 ধরে নিলাম, হ্যাঁ 0 0 ধরে নিলাম নর্থ ডিরেকশনটা, তাহলে সার্ভে লাইনটা এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, এভাবে 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 এভাবে, যেভাবে থাকুক না কেন। তাহলে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে যদি মেজার করি, ক্লকওয়াইজ ডিরেকশনে 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম কত হইতে পারবে? 360। 360। তো সেজন্য এই জিমুতের রেঞ্জ হচ্ছে 0 টু 360। স্যার আসলে ওর ইটা ছিল যে স্যার হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো এটা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিগ্রিটা দিছে নাকি ক্লকওয়াইজ দিছে? না, সেটা আমরা আসলে কিভাবে? যে কোনো একটা সার্ভে প্রসিডিউরে আমরা যখন আমরা ডিরেকশন নিব বা যখন আমরা অ্যাঙ্গেল গুলো মেজার করব, সব সময় একই ডিরেকশনে থাকতে হবে। প্রত্যেকটা সার্ভে লাইনের যদি তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে নাও, তাহলে প্রত্যেকটা সার্ভে লাইনের এজিমুথটা নিতে হবে ক্লকওয়াইজ ডিরেকশন। আর যদি তুমি প্রথম থেকে ধরে নাও যে না আমি এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাঙ্গেল গুলো নিব, তাহলে সবগুলোই নিতে হবে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এরকম যাতে না হয় একটা সার্ভে লাইন ক্লকওয়াইজ নিলাম আর একটা সার্ভে লাইন এন্টি ক্লকওয়াইজ নিলাম, তখন কিন্তু আর অ্যাঙ্গেলের হিসাব মিলানো যাবে না। বুঝতে পারছি? জি স্যার। প্রথমে সাইন কনভেনশনটা ফিক্স করে নিতে হবে যে আমি আসলে ক্লকওয়াইজ নিব নাকি এন্টি ক্লকওয়াইজ নিব। বুঝা গেছে? জি স্যার। ওকে, এরপর থার্ড পয়েন্টে আসি। সাম চেক বেসলাইন আর অলসো মেজার টু কন্ট্রোল স্কেল এরর। এক্ষেত্রে বলা হচ্ছে কি, আমরা যেহেতু অনেকগুলো অ্যাঙ্গেল মেজার করব বা অনেকগুলো সাইড মেজার করব, সেক্ষেত্রে বলা হচ্ছে কি এই ক্ষেত্রে আমরা কিছু বেসলাইন চেক লাইন হিসেবে আমরা ইউজ করব, যাতে করে কোনো অ্যাঙ্গেলে কোনো ধরনের এরর হচ্ছে কিনা বা কোনো সাইডে কোনো এরর আসতেছে কিনা। এই এরর গুলাকে, এরর বেসিক্যালি দুই জায়গায় হইতে পারে, একটা হচ্ছে অ্যাঙ্গেলে হইতে পারে এরর মেজারমেন্টে, আর একটা হইতে পারে লেন্থের ক্ষেত্রে বা সাইডের ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রে যে এররটা আসবে, সেই এররটাকে মিনিমাইজ করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমাদের মাঝে মধ্যে কিছু চেক বেসলাইন নিতে হয়। চেক বেসলাইন বলতে কি রকম, আমি একটা এক্সাম্পল দিই। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, ধরো এখানে তিনটা সাইড পাচ্ছি, আমরা তিনটা অ্যাঙ্গেল পাচ্ছি। যদি কোন এখানে কোন একটা অ্যাঙ্গেলের মধ্যে বা কোন একটা সাইডের মধ্যে যদি কোনো এরর থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ধরো আমরা একটা এই ট্রায়াঙ্গেলকে আমরা আরেকটা সাইড দিয়ে ডিভাইড করতে পারি। ধরো এরকম একটা লাইন দিয়ে আমরা ডিভাইড করলাম, তখন আমরা এই লাইনটাকে বেস লাইন হিসেবে কনসিডার করতে পারি। তাহলে এই লাইনের রেসপেক্টে এখন এই সাইডগুলোকে আবার চেক করে দেখবো যে ঠিক আছে কিনা, এররটা আসলে এলাউবল রেঞ্জে আছে কিনা সেটা আমরা চেক করে দেখতে পারি এরকম কিছু বেস লাইনের মাধ্যমে। বেস লাইন মিন্স যে লাইনের লেন্থ আমার জানা থাকবে, প্রিডিটারমাইন্ড থাকবে। ঠিক একইভাবে ট্রায়াল ইটারেশনের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, সাম চেক অ্যাঙ্গেলস আর মেজার্ড টু কন্ট্রোল এজিমুথ এরর। এক্ষেত্রে বলা হচ্ছে কি, এক্ষেত্রে কিন্তু মেন এররটা আসতে পারে আসলে এজিমুথটা যদি আমরা ঠিক মতো না নিই। নর্থ ডিরেকশনের সাথে প্রত্যেকটা সার্ভে লাইনের যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, এটা এই অ্যাঙ্গেলে যদি কোনো এরর থাকে, সেই এররটাকে আমরা মিনিমাইজ করতে পারি কি দিয়ে, কিছু চেক অ্যাঙ্গেলের মাধ্যমে। চেক অ্যাঙ্গেল মিন্স ওই একই অ্যাঙ্গেলটাকে যদি আমরা কয়েকবার রিপিট করি, তাহলে কিন্তু আমরা আসলে এররটাকে মিনিমাইজ করতে পারবো। এবার আমরা আসি ফোর্থ পয়েন্টে, ইন্টারভিজিবিলিটি বিটুইন স্টেশনস ইজ এসেনশিয়াল। আচ্ছা, স্টেশন বলতে আমরা কোনগুলোকে বলেছিলাম মনে আছে কিনা? একটা ট্রায়াঙ্গেলের যে ভার্টিসেস গুলা বা ভার্টেক্স পয়েন্ট গুলা, সেই পয়েন্ট গুলাকে বলা হয় স্টেশন অর স্টেশন মার্ক অর ট্রায়াঙ্গুলেশন স্টেশন। ভার্টেক্স পয়েন্ট গুলাকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন স্টেশন। বলা হচ্ছে কি যে ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে ইন্টারভিজিবিলিটি বিটুইন স্টেশনস ইজ এসেনশিয়াল। দ্যাট মিন্স একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কিন্তু ভিজিবল হইতে হবে, ইন্টারভিজিবল হইতে হবে। ট্রায়াল ইটারেশনের ক্ষেত্রে বলা হচ্ছে কি, ফর স্মল এরিয়াস ইট ইজ পসিবল টু মেজার ডিস্টেন্সেস উইদাউট ইন্টারভিজিবিলিটি। যেহেতু ট্রায়াল ইটারেশনটা আমরা রিলেটিভলি স্মল এরিয়ার ক্ষেত্রে ইউজ করে থাকি এই সিস্টেমটা, তো এই ক্ষেত্রে ইন্টারভিজিবল যদি নাও হয়, সেই ক্ষেত্রে আমরা দুইটা স্টেশনের ইন্টারমিডিয়েট যে ডিস্টেন্স, সেটা আমরা কিন্তু ম্যানুয়ালি বের করতে পারি।
আমি কি বুঝাইতে পারছি কিনা? এখানে ট্রায়াঙ্গুলেশন হচ্ছে ভেরি লার্জ এরিয়া সার্ভে করার ক্ষেত্রে কাজে লাগে, ট্রাইলেটারেশনটা রিলেটিভলি স্মল এরিয়ার ক্ষেত্রে কাজে লাগে, রিলেটিভলি স্মল বা রিলেটিভলি লেস লার্জ এরিয়ার ক্ষেত্রে কাজে লাগে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে ট্রাইলেটারেশনের ক্ষেত্রে দুইটা স্টেশন যদি ইন্টারভিজিবল নাও হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, আমরা ওই লেন্থের মেজারমেন্টটা কিন্তু নিতে পারবো। দ্যাট মিনস ট্রায়াঙ্গুলেশনে কিন্তু এই দুইটা স্টেশনের মধ্যে যে ইন্টারভিজিবিলিটি এটা কিন্তু এসেনশিয়াল। নেক্সট পয়েন্টে আসি, দেয়ার আর মোর ইন্টারনাল চেকস ইন কম্পারিজন উইথ ট্রাইলেটারেশন ইন দ্য সেম জিওমেট্রিক ফিগার। আচ্ছা, আমরা যদি সেম জিওমেট্রিক ফিগারে একটা সেম এরিয়াতে সেম সার্ভে এরিয়াতে আমরা যদি ট্রায়াঙ্গুলেশন এবং ট্রাইলেটারেশন যদি ইউজ করতে চাই সেম জিওমেট্রিক ফিগারে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে বেশি ইন্টারনাল চেক লাগতে পারে। বেশি ইন্টারনাল চেক বলতে ওই যে বেসলাইন দিয়ে। আর ট্রাইলেটারেশনের ক্ষেত্রে রিলেটিভলি কম চেক লাগতে পারে উইথ রেসপেক্ট টু ট্রায়াঙ্গুলেশন। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে কি the side lengths are computed on the basis of measured angles applying sine rule। এক্ষেত্রে যেমন ধরো ট্রায়াঙ্গুলেশনে প্রথমে বলা ছিল কি যে প্রথমে অ্যাঙ্গেলগুলো মেজার করা হয়, তাহলে অ্যাঙ্গেলগুলো যদি আমাদের জানা থাকে তাহলে রিমেইনিং সাইডগুলো আমরা কিভাবে বের করতে পারবো? রিমেইনিং সাইডগুলো আমরা বের করব সাইন রুল অ্যাপ্লাই করে। আর ট্রাইলেটারেশনের ক্ষেত্রে বলা হচ্ছে কি যেহেতু আমরা প্রথমে সাইডগুলো বের করে নিব, তাহলে অ্যাঙ্গেলগুলো আমরা রিমেইনিং অ্যাঙ্গেলগুলো মেজার করব কিভাবে? কোসাইন রুল অ্যাপ্লাই করে। এই হচ্ছে মোটামুটি তাদের মধ্যে টিপিক্যাল যে ডিফারেন্সগুলো ট্রায়াঙ্গুলেশন এন্ড ট্রাইলেটারেশনের মধ্যে যে টিপিক্যাল ডিফারেন্স সেগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। এই ডিফারেন্সের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার internal checks আর ইন্টারভিজিবিলিটি এই দুইটা যদি আচ্ছা, ইন্টারনাল চেক বলতে বোঝানো হচ্ছে থার্ড পয়েন্টটা আমরা একটু খেয়াল করে দেখি। ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে কিছু চেক বেসলাইন ইউজ করা হয় এররটাকে মিনিমাইজ করার জন্য, এবং ট্রাইলেটারেশন সিস্টেমের ক্ষেত্রে কিছু চেক অ্যাঙ্গেল ইউজ করা হয় এজিমুথ এররটাকে মিনিমাইজ করার জন্য। এগুলাই বেসিক্যালি ইন্টারনাল চেক। আর কারো কোনো প্রশ্ন? স্যার এটা একটু ইলাস্ট্রেট করা যাবে? চেক বেসলাইন এন্ড চেক অ্যাঙ্গেলস ইন্টারভিজিবিলিটি বুঝি নাই। একটু ইলাস্ট্রেট করা যাবে? একটু ছবি আঁকা যাবে স্যার? স্যার আমি এই যে বেসলাইন যেটা সেটা তো एग्जांपल দিয়ে বললাম। যেমন ধরো এই একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, তোমরা তো কনসেন্ট্রেশন না দিলে তো বুঝবা না। এটা একটা ট্রায়াঙ্গেল, আমি কিন্তু একবার ডিসকাস করেছি অলরেডি। এটা একটা ট্রায়াঙ্গেল। জি স্যার। ধরো এই ট্রায়াঙ্গেলে তুমি সবগুলো অ্যাঙ্গেলও জানো, সাইডও জানো, কিন্তু কোনো কারণে যদি কোনো একটা সাইড বা কোনো একটা অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো এরর থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি এররটাকে ফাইন্ড আউট করতে চাই বা মিনিমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ট্রায়াঙ্গেলের মাঝখানে বা যে কোনো ডিরেকশনে আমরা একটা চেক বেস লাইন নিতে পারি। এখানে চেক বেস লাইন বলা হচ্ছে কেন? যে লাইনের লেন্থটা আমার জানা থাকবে। এখানে বেস লাইন বলতে বুঝতে হয় যে এটা এই লাইনের লেন্থ কিন্তু প্রিডিটারমাইন্ড বা নোন থাকবে। তাহলে এই এডিশনাল বেস লাইন দিয়ে আমি আবার এই সাইডগুলো মেজার করব, এই অ্যাঙ্গেলগুলো মেজার করে চেক করে দেখব যে আগের সাইডের লেন্থ এবং অ্যাঙ্গেলগুলো ঠিক ছিল কিনা। বুঝতে পারছি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি বললেন যে স্যার একটা লাইনের লেন্থ আমাকে জানতে হবে। স্যার আমরা যখন স্যার সার্ভে করতে যাব টোটাল প্লেসটাই তো স্যার আমাদের আননোন, প্রত্যেকটা লেন্থই তো আমাদের মেজার করে বের করতে হবে। ডেফিনেটলি। এক্ষেত্রে স্যার নোন লাইনটা স্যার কিভাবে পাবো? আচ্ছা, গুড কোয়েশ্চেন এটা। যেমন ধরো এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি, এটাকে আমরা বি হিসেবে ধরে নিলাম। এক্ষেত্রে যেটা করতে হয়, এই দুইটা পয়েন্ট, এটা তো অনেক বড় একটা সার্ভে এরিয়া, তাই না? যদিও আমি একটা স্মল ট্রায়াঙ্গেল দিয়ে বুঝাচ্ছি, এটা তো অনেক বড় একটা এরিয়া। তো এখানে কন্ডিশন হচ্ছে কি এ পয়েন্ট থেকে বি পয়েন্টটা ইন্টারভিজিবল হইতে হবে, বি পয়েন্ট থেকে এ পয়েন্টটা ইন্টারভিজিবল হইতে হবে। দ্যাট মিন্স এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুইটা পজিশন কিন্তু নোন, এই দুইটা স্টেশন কিন্তু নোন। এখন আমি ধর ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, ইনস্ট্রুমেন্ট বলতে কি আমরা কিন্তু ওই যে টোটাল স্টেশন যেটা বললাম না, টোটাল স্টেশনে কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার ইউজ করে আমরা কিন্তু এই দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা বের করতে পারি। এবং এখানে আরো কয়েকটা মেকানিজম আছে। আমরা যদি আর্থের কার্ভেচারটা কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু যেমন ধরো এ পয়েন্টটা ধরো অনেক উপরে থাকতে পারে, অথবা বি পয়েন্টটা ধরো অনেক নিচে থাকতে পারে, তাই না? আমরা যদি গ্রাউন্ডে পয়েন্টগুলো চিন্তা করি যে এ পয়েন্টটা অনেক উঁচুতে, বি পয়েন্টটা অনেক নিচুতে,
তাহলে দুইটা পয়েন্ট কিভাবে ইন্টারভিজিবল হবে সেটারও কিন্তু একটা উপায় আছে, আমরা সেটা লাস্টে ডিসকাস করব যে পয়েন্টগুলোকে কিভাবে ইন্টারভিজিবল করা যায়। তাহলে আমরা ওই যে টোটাল স্টেশনের মাধ্যমে বা অন্য কোনো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এনিহাউ বাই এনি মিনস এই ডিসটেন্সটা আমাদের বের করে নিতে হবে। এই ডিসটেন্স বের করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে এ স্টেশন এবং বি স্টেশন এই দুইটা পজিশন কিন্তু ফিক্স করতে হবে প্রথম। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। তার মানে স্যার আলটিমেটলি স্যার ওটা তো আমাদের স্যার ক্যালকুলেশন করে নিতে হলো, আমাদের কোন একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ওই এক্স্যাক্টলি। লেন্থটা বের করে এখানে নিতে যেটা হবে। হচ্ছে কি মানে কিছু কাজ আমাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে হবে, কিছু কাজ আমাকে হাতে কলমে করতে পারবো আমি, যেটা আমি হয়তো ওই যে বললাম সাইন রুল বা কোসাইন রুল অ্যাপ্লাই করে আমি কিছু সাইড বের করতে পারবো। জি স্যার। হ্যাঁ, কিছু অ্যাঙ্গেল যেমন ধরো আমি ক্লিয়ারলি যদি বলি, ধরো এই সাইডটা আমরা ডিভাইস ইউজ করে বের করলাম, ইনস্ট্রুমেন্ট ইউজ করে, আর এই দুইটা অ্যাঙ্গেল আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করে বের করলাম, ঠিক আছে? এখন এই যে বাকি যে স্টেশনটা সি স্টেশনটা যদি আমাকে লোকেট করতে হয়, বের করতে হয়, তাহলে আমাকে এই দুইটা সাইড জানতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমি যদি এই একটা বেস লাইন জানি এবং এই দুইটা অ্যাঙ্গেল যদি জানি, তাহলে এগুলা কি বের করা যাবে না এই দুইটা সাইড উইথাউট এনি ইনস্ট্রুমেন্ট জি স্যার যাবে। ইউজিং সাইন রুল অর সাইন কোসাইন ল। রুল? জি 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 স্যার। তাহলে দ্যাট মিন্স এটা একটা কম্বাইন্ড ওয়ার্ক, যে এখানে আমাকে কিছু কিছু জায়গাতে কিছু কিছু পয়েন্টে ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, কিছু কিছু পয়েন্টে আমি ক্যালকুলেশন অ্যাপ্লাই করে ফর্মুলা অ্যাপ্লাই করে আমি আননোন যে প্যারামিটার গুলা বা লেন্থ গুলা বা অ্যাঙ্গেল গুলা সেটা আমরা বের করতে পারবো। ঠিক একই ভাবে আমরা ট্রাইলেটারেশনের ক্ষেত্রে বলতে পারি যে এখানে আমরা চেক বেসলাইন ইউজ করে থাকি আর এখানে আমরা চেক অ্যাঙ্গেল ইউজ করব, যাতে এজিমুথ যেটা বের করতেছে ওই জিমুথের মধ্যে কোনো এরর আছে কিনা সেটা আমরা ফাইন্ড আউট করার জন্য। এবং এক্ষেত্রে ঠিক সেম প্রসিডিউর, এক্ষেত্রেও কিছু অ্যাঙ্গেল এবং কিছু সাইড আমাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে বের করতে হবে, আবার কিছু অ্যাঙ্গেল বা কিছু সাইড আমাকে সাইন রুল বা কোসাইন রুল দিয়ে বের করতে হবে। যে মেথডের ক্ষেত্রে, যে সিস্টেমের ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। এইভাবে কি আমরা স্যার ফুল লেন্থটার আসলে মানে কতটুকু এরিয়া আছে ওই এরিয়াটা বের করি এইভাবে? বুঝি না, আবার বলো। মানে এইভাবে অ্যাঙ্গেল করতে করতে আলটিমেটলি যে সাম আপটা দাঁড়ায় ওটা আসলে কি দাঁড়ায়? ওই ফুল সাম আপের এরিয়াটা। মাধ্যমে আমি আসলে টোটাল এরিয়াটা বের করতে পারবো, টোটাল এরিয়া, আচ্ছা। সার্ভে এরিয়াটা বের করতে পারবো। আবার এখানে আসলে এরিয়াটা বের করা কিন্তু মূল উদ্দেশ্য না। এই যে টোটাল যে এরিয়াটা আমরা কভার করব, যে এরিয়াটা আমরা সার্ভে করব, টোটাল টপোগ্রাফিক ফিচার গুলা কিরকম, যে কোন জায়গাতে আমার পাহাড় আছে, কোন জায়গাতে পুকুর আছে, কোন জায়গাতে নদী আছে, কোন জায়গাতে জঙ্গল আছে, কোন জায়গাতে আমার এই ভ্যালি আছে, কোন জায়গাতে আমার আর্টিফিশিয়াল লেক আছে, সবগুলা কিন্তু ফাইন্ড আউট হবে এই সার্ভের মাধ্যমে। এবং প্রত্যেকটা অবজেক্টকে আমরা চেষ্টা করব ওই যে ট্রায়াঙ্গেলের মধ্যে শো করার জন্য। এটাকে বলা হয় ডিটেইল সার্ভে। তাহলে এই টোটাল টপোগ্রাফিক ফিচারটা যখন আমাদের চোখের সামনে চলে আসবে তখন আমরা আসলে ডিসিশন নিতে পারবো যে আমি যে স্ট্রাকচারটা কনস্ট্রাক্ট করতে চাচ্ছি সেই স্ট্রাকচারের এক্সাক্ট লোকেশনটা কোথায় হওয়া উচিত। বুঝতে পারছি? এটা লাস্ট কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। অ্যাজিমিউথ জিনিসটা কি স্যার? আমি স্যার ওই সময় একটু থাকতে পারিনি তো, আচ্ছা, নেটওয়ার্ক চলে আমি গেছে। আরেকটু ডিসকাস করি। এজিমুথ হচ্ছে একটা জাস্ট অ্যাঙ্গেলের একটা মেজারমেন্ট। এটা হচ্ছে কি আমরা যদি একটা নর্থ ডিরেকশন ফিক্স করি, যে কোনো পয়েন্টের জন্য বা লাইনের জন্য একটা পার্টিকুলার নর্থ ডিরেকশন থাকবে, এটাকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম নর্থ ডিরেকশন। আর যে কোন এই নর্থ ডিরেকশনের সাথে যে কোনো একটা সার্ভে লাইন যদি আমরা কনসিডার করি, যে কোনো একটা সার্ভে লাইন ধরে নিলাম এটা এবি, এটা একটা সার্ভে লাইন। এই যে এবি সার্ভে লাইনটা নর্থ ডিরেকশনের সাথে হরাইজন্টাল যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাই হচ্ছে আমার এজিমুথ। আমি আবার বলি, এবি সার্ভে লাইনটা এই পয়েন্টে, এবি সার্ভে লাইনটা এ পয়েন্টে নর্থ ডিরেকশনের সাথে যে হরাইজন্টাল অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাই হচ্ছে এজিমুথ। বুঝতে পারছি? স্যার এক্ষেত্রে চেক অ্যাঙ্গেল কোনটাকে বিবেচনা করব? বুঝি নাই স্যার, যে চেক অ্যাঙ্গেলের কথা যে বলছিলেন, চেক অ্যাঙ্গেলটা কিন্তু এজিমুথ হইতে পারে, রিপিটেড অ্যাঙ্গেল হইতে পারে, অথবা আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি এই ট্রায়াঙ্গেলের মধ্যে অন্য অ্যাঙ্গেল গুলোও কিন্তু হইতে পারে। আমি আবার বলি, চেক অ্যাঙ্গেল বলতে
এজিমুথ যে অ্যাঙ্গেলটা সেটাও হইতে পারে, আবার তার ইন্টারমিডিয়েট যে ইন্টেরিয়র যে অ্যাঙ্গেল গুলো আছে ওই করেসপন্ডিং ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল গুলো হইতে পারে। আমরা যে কোনো অ্যাঙ্গেলকে চেক অ্যাঙ্গেল হিসেবে ধরে নিতে পারি, দ্যাট মিন্স রিপিটেড মেজারমেন্টে যাইতে পারে। চেক অ্যাঙ্গেলটা তো আলটিমেটলি হচ্ছে আপনার এই চেক লাইনের মতনই, যে হচ্ছে আমার একটা বড় এরিয়াকে একটু ছোট করার জন্য আমি হচ্ছে একটা নোন কোন একটা অ্যাঙ্গেল বা লাইন যেমন ধরে ধরো নিলাম আর কি। এটা আসলে বিভিন্ন ভাবে করা যায়, এটা তো জাস্ট কয়েকটা ওয়ে বললাম। তোমরা যখন চেইন সার্ভে পড়বা, চেইন সার্ভেতে দেখবা যে টাই লাইন, বেস লাইন এরকম কিছু টার্ম তোমরা পাবা, ওখানে কিন্তু ট্রায়াঙ্গেল ইউজ করা হয়, ওখানে টাই লাইন, বেস লাইন এরকম কিছু ইনফরমেশন পাবা। তো এই লাইনগুলোর কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি আমার এই ট্রায়াঙ্গেলের অ্যাকুরেসিটাকে আসলে বাড়ানো, মেজারমেন্টের যে অ্যাকুরেসি সেই অ্যাকুরেসিটাকে বাড়ানোই হচ্ছে মূল উদ্দেশ্য। এই কারণে ট্রায়াঙ্গুলেশন আমরা কিছু চেক বেস লাইন ইউজ করি, আর ট্রাইলেটারেশন আমরা কিছু চেক এজিমুথ অ্যাঙ্গেল অর এনি অ্যাঙ্গেল, ইন্টেরিয়র এনি অ্যাঙ্গেল কিন্তু আমরা ইউজ করতে পারি। এটা জাস্ট রিপিটেড মেজারমেন্ট। আর কোনো প্রশ্ন? হ্যালো, আমি নেক্সট ক্লাসে যাচ্ছি। কার কি কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। ডায়াগ্রামটা কি বোঝা যাচ্ছে? রোল নাম্বার 70। Roll number 70. Roll number 91. Yes, sir. Roll number 91. Yes, sir. তুমি কি ডায়াগ্রামটা দেখতে পাচ্ছো? Yes, sir. ওকে, এটা একটা বড় সিটির ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলটা দেখি, এখানে একটা রেড লাইন দেখা যাচ্ছে, তাই না? এই রেড লাইনটা হচ্ছে আমাদের বেস লাইন। যেহেতু এটা ট্রায়াঙ্গুলেশন সিস্টেম, এখানে এই রেড লাইন হচ্ছে বেস লাইন। কোন ট্রায়াঙ্গেলের? এই যে এই ট্রায়াঙ্গেলটার বেস লাইন হচ্ছে আমার এই রেড লাইনটা। তাহলে দেখো এই বেস লাইনটা আমার প্রিডিটারমাইন্ড থাকবে। এরপরে এই যে মেজার্ড অ্যাঙ্গেল, একটা কথা লেখা আছে এখানে মেজার্ড অ্যাঙ্গেল, এই যে মেজার্ড অ্যাঙ্গেল, দ্যাট মিন্স এখানে আমি এই অ্যাঙ্গেলটা মেজার করে নিব ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, এই অ্যাঙ্গেলটা মেজার করে নিব ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। তাইলে দেখো আমরা যদি ফার্স্ট ট্রায়াঙ্গেল দিয়ে একটু এক্সপ্লেইন করি, প্রথমে আমরা একটা বেস লাইন জানি, এরপর আমরা তার করেসপন্ডিং দুইটা হরাইজন্টাল অ্যাঙ্গেল আমরা বের করে নিলাম ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। তাইলে যখনই একটা সাইড এবং দুইটা অ্যাঙ্গেল জানা থাকবে, সাথে সাথে আমরা সাইন রুল অ্যাপ্লাই করে আমরা বাকি রিমেইনিং সাইডগুলা বের করে নিতে পারবো। সেই কারণে এই সাইডগুলোকে বলা হচ্ছে ক্যালকুলেটেড ডিসটেন্স। এই যে দেখো, ক্যালকুলেটেড ডিসটেন্স এন্ড ক্যালকুলেটেড ডিসটেন্স। এই ফার্স্ট ট্রায়াঙ্গেলটা কি বুঝাইতে পারছি আমি? 91। Yes, sir. রেড লাইনটা হচ্ছে আমার বেস লাইন, যেটা অলরেডি প্রিডিটারমাইন্ড। এবং এই বেস লাইনটা কিভাবে প্রিডিটারমাইন্ড? কারণ এই বেস লাইনের যে দুইটা ভার্টেক্স পয়েন্ট, এই দুইটা ভার্টেক্স পয়েন্ট কিন্তু নোন পজিশন, দ্যাট মিন্স নোন স্টেশন। তাহলে এই দুইটা স্টেশনের মধ্যে ডিসটেন্সটা আমি এনিহাউ বের করে নিব ইনস্ট্রুমেন্ট দিয়ে। তাইলে এই বেস লাইনটা জানি, এই দুটো অ্যাঙ্গেল আমি মেজার করে নিলাম। তাহলে যখন আমরা এই তিনটা প্যারামিটার জানবো, তখন আমরা রিমেইনিং সাইডগুলো বের করতে পারবো ইউজিং সাইন রুল দিয়ে। সেই কারণে এই সাইডগুলোকে বলা হচ্ছে ক্যালকুলেটেড ডিসটেন্স। আচ্ছা, ঠিক একইভাবে যখন আমরা পরে ট্রায়াঙ্গেলটা যখন দেখবো, এই ট্রায়াঙ্গেল যদি আমরা কনসিডার করি, তাহলে এক্ষেত্রে অলরেডি একটা সাইড কিন্তু আমরা জানি, ওই যে ক্যালকুলেটেড ডিসটেন্স হিসাবে একটা সাইড কিন্তু জানি। তো বাকি অ্যাঙ্গেল দুইটা আমরা মেজার করে নিলাম। তাহলে দুইটা অ্যাঙ্গেল জানি, সাইডটা জানি, তাহলে আমরা এই সাইডগুলো, একটা সাইড জানি, দুইটা অ্যাঙ্গেল বের করে নিলাম, তাহলে আমরা রিমেইনিং সাইডগুলো বের করে নিতে পারবো। এই কারণে রিমেইনিং সাইডগুলোকে বলা হচ্ছে ক্যালকুলেটেড ডিসটেন্স, এবং এদিকেও ক্যালকুলেটেড ডিসটেন্স। এভাবে আমরা জাস্ট প্রসিড করব, যতটা ট্রায়াঙ্গেল হবে ঠিক একইভাবে আমরা প্রসিড করে যাব।
এটা কি বোঝা স্যার গেছে? স্যার স্যার এই এখানে জায়গায় অ্যাঙ্গেলটা স্যার এই হ্যাঁ, সাইড বলো। ওইটাই হবে না বুঝি নাই। স্যার? এই ফার্স্টে ট্রায়াঙ্গেলের যে আমরা ডিসটেন্স দুটো বের করলাম, বের করার পর যে সেকেন্ড ডিসটেন্সটা বের করবো ট্রায়াঙ্গেলের, সেটার আর কি অ্যাঙ্গেলটা এই সাইডেরটার সাথে হবে না, উপরেরটার সাথে না হয়ে সাইডেরটার সাথে হবে না? মানে তুমি যেটা বলতেছো, আচ্ছা সরি, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, তাই তো? এটাই কি প্রশ্ন নাকি? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার তোমার যেটা প্রশ্ন সেটা ঠিক আছে, এই সাইডটা এবং তার করেসপন্ডিং এই দুটো অ্যাঙ্গেল, ঠিক আছে। হ্যাঁ, আমি বলতে ভুল বলছি। স্যার। বলো। স্যার এখানে মানে সাপোজ প্রথম যে আমার বেজ লাইনটা আছে, হ্যাঁ বেজ লাইনের পরে আমি হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেল মেজার করলাম, সাপোজ ধরেন আমার একটা অ্যাঙ্গেল আসছে 35 আর একটা আসছে 105। এখন আমি হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেলের ক্যান নিলাম, আমি তো চাইলে জিনিসটাকে একটু সুন্দর করতে পারতাম, লাইক 60-60 নিতে পারতাম, একটা সমবাহু ত্রিভুজ। অবশ্যই পারতা। তোমার যেটা প্রশ্ন সেটা আমি একটু পরে আনসার দেব। এটা হচ্ছে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল বলে, যে আমি যে ট্রায়াঙ্গেল গুলো নিব, এই ট্রায়াঙ্গেল নেওয়ার কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা আমরা লাস্টে ডিসকাস করব। তোমার এই প্রশ্নের আনসারটা তুমি পাবা, যে আমি আচ্ছা ঠিক আছে, কোন একটা সাইডকে কেন স্মল নিচ্ছি, কোন একটা সাইডকে কেন লং নিচ্ছি, কোন একটা অ্যাঙ্গেলকে কেন আমি 20 নিচ্ছি, আবার কোন একটা অ্যাঙ্গেলকে কেন আমি 140 নিচ্ছি। এগুলার কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকবে, যে অ্যাঙ্গেল গুলা, এই ট্রায়াঙ্গেল গুলো আমরা চাইলে ইচ্ছা মতো নিতে পারবো না, আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তোমার এই প্রশ্নের আনসারটা আমি একটু লাস্টে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে ডায়াগ্রাম নিয়ে? হ্যালো। স্যার আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, যে বেস লাইনের ভার্টেক্স পয়েন্ট দুইটাকে আমরা কিন্তু নোন পজিশন বলেছিলাম, হ্যাঁ। আর বাকি প্রত্যেকটা স্টেশনকে কিন্তু আমরা ক্যালকুলেটেড পজিশন বলতেছি, কারণ এই পজিশনটা আসলে আসবে হচ্ছে কিভাবে, ওই যে ক্যালকুলেটেড ডিসটেন্সের মাধ্যমেই কিন্তু আমরা ওই ক্যালকুলেটেড পজিশন বা স্টেশনটা পাবো। এগুলো কিন্তু নোন না, শুধুমাত্র নোন পজিশন হচ্ছে বেস লাইনের যে দুটা ভার্টেক্স পয়েন্ট, সেই দুটাই হচ্ছে নোন পজিশন। বাকি পজিশন গুলো আমরা ওই যে সাইড বা সাইডের বা লেন্থের, সরি সাইডের ডিসটেন্স বের করার মাধ্যমে, দ্যাট মিন্স ক্যালকুলেটেড ডিসটেন্সের মাধ্যমে কিন্তু আমরা পজিশনটা ক্যালকুলেট করতে পারবো, লোকেট করতে পারবো। বুঝা গেছে কিনা? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ট্রাইঅ্যাঙ্গুলেশন। এন্ড দেন আমরা ট্রাইলিটারেশন যদি দেখি, এটা হচ্ছে ট্রাইলিটারেশন নেটওয়ার্ক। তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে, এখানে কি বেসলাইন থাকবে? নো স্যার। বেসলাইন থাকবে না। তাহলে এখানে প্রথমে যেটা করতে হয় কি, যে প্রথমে কিন্তু অ্যাঙ্গেল গুলো মেজার করে নিতে হয়, মনে আছে কিনা? ট্রাইলিটারেশনে আমরা প্রথমে অ্যাঙ্গেল গুলো মেজার করি, আর সাইড গুলো আমরা মেজার করি হচ্ছে কোসাইন রুল দিয়ে। তাহলে এখানে যেটা থাকবে, ধরো এখানে বেসলাইন থাকবে না, ঠিক আছে, কিন্তু দুইটা স্টেশন কিন্তু প্রথম থেকে নোন থাকবে। এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন। তাহলে দুইটা হচ্ছে নোন পজিশন। নোন পজিশন মিন্স নোন স্টেশন। এরপর দেখো এখানে মেজার ডিসটেন্স টার্মটা ইউজ করা হচ্ছে, মেজার ডিসটেন্স, ঠিক আছে। তাহলে এখানে যেটা হচ্ছে কি, এই ট্রাইলিটারেশনের ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলা প্রথমে মেজার করে নিতে হয়। তাহলে এখানে এই যে নোন পজিশনকে কানেক্ট করছে যে লাইন, ইনিশিয়াল সার্ভে লাইন, যেটা ইনিশিয়াল সার্ভে লাইনের সাথে এই অ্যাঙ্গেল গুলো আমরা মেজার করে নিব। তাইলে দেখো এক্ষেত্রে আসলে যদিও আমরা এটাকে বেস লাইন বলতেছি না, ট্রাইলিটারেশনের ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কটা রিলেটিভলি স্মল হয় উইথ রেসপেক্ট টু ট্রায়াঙ্গুলেশন। তাহলে সেক্ষেত্রে আমি এই ডিসটেন্সটাও কিন্তু প্রথমে বের করে নিতে পারবো, ঠিক একই প্রসেসে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বা টোটাল স্টেশনের মাধ্যমে আমরা এই ডিসটেন্সটা আমরা বের করে নিতে পারবো। এটা আরো অন্য অনেক মেথড আছে আমরা ডিসটেন্স বের করার, আমরা আস্তে আস্তে শিখবো। এরপর দেখো এই যে অ্যাঙ্গেল গুলো যেহেতু জানা থাকবে এবং সাইড গুলো যেহেতু জানা একটা সাইড যেহেতু জানা থাকবে বা বের করে নিব, তাহলে আমরা বাকি রিমেইনিং সাইড গুলো ঠিক একই নিয়মে বের করে নিতে পারবো, যেটাকে আমরা বলতেছি মেজার ডিসটেন্স। ঠিক একই ভাবে যখন আমরা ইন্টারকানেক্টেড নেক্সট ট্রায়াঙ্গেলে যাব, এখানেই আমরা প্রথমে অ্যাঙ্গেল গুলা মেজার করে নিব, অ্যাঙ্গেল গুলা মেজার করে নিব।
অ্যাঙ্গেল গুলো মেজার করে নেওয়া থাকলে এই মেজার্ড ডিসটেন্স থেকে আমরা এটা অলরেডি জানি, সুতরাং আমরা রিমেইনিং সাইড গুলো বের করে নিতে পারবো। ঠিক কিভাবে? এই রিমেইনিং সাইড গুলো বের করার মাধ্যমে আমরা ক্যালকুলেটেড পজিশনটা বের করতে পারবো। যে ক্যালকুলেটেড পজিশন গুলো বের করতে পারবো, এটাও ক্যালকুলেটেড পজিশন। বুঝা গেছে কিনা? এখানে স্যার এটা কি আসলে সেম টু সেম ট্রায়াঙ্গুলেশন মতোই হবে? কনসেপ্টটা অলমোস্ট সেম, কিন্তু এখানে যেটা করতে হয় প্রথমে অ্যাঙ্গেল গুলা বের করে নিতে হয়, সাইড গুলার মধ্যে অ্যাঙ্গেল গুলা বের করে নিতে হয়। আর আমরা ট্রায়াঙ্গুলেশনে যেটা দেখেছিলাম প্রথমে সাইডটা বের করে নিতে হয়। অলমোস্ট সেম কনসেপ্টটা। বুঝা গেছে? একটা আসলে সাইড বেসড আর একটা হচ্ছে আসলে অ্যাঙ্গেল বেসড। ডিফারেন্স হচ্ছে এটাই, একটাতে আগে সাইডটা বের করা হয় অ্যাঙ্গেলটা পরে, আর একটাতে আগে অ্যাঙ্গেলটা বের করা হয় সাইডটা পরে। ওই জায়গায় তো আমরা ফার্স্টে আর কি নন পজিশন থেকে তারপর অ্যাঙ্গেল মেজার করছি, এক্স্যাক্টলি। তারপর ডিসটেন্সটা বের করছি। এই জায়গায় তো সেম কাজটাই করা হচ্ছে স্যার। কোথায়? এই জায়গায় স্যার, এই জায়গায় তো বললামই আমি, এখানে যেটা হয় প্রথমে অ্যাঙ্গেলটা মেজার করে নিই আমরা। এই যে নোন পজিশন থেকে যখন আমি টোটাল স্টেশনটা এই জায়গাতে বসাবো বা যে কোনো ইনস্ট্রুমেন্ট যখন এই জায়গাতে বসাবো, এই স্টেশনটাকে ফোকাস করে প্রথম আমি এই অ্যাঙ্গেলটা বের করে নিব। এখানে অ্যাঙ্গেলটা আগে বের করা হয় জাস্ট, এবং এই স্টেশনে আমরা ইনস্ট্রুমেন্টটা রেখে এই অ্যাঙ্গেলটা বের করে নিব প্রথম। তাহলে দুটো অ্যাঙ্গেল জানি, এরপর আমরা সাইডটা বের করে নিব। সাইডটা বের করার পরে অ্যাঙ্গেলও জানা থাকবে, সাইডটাও জানা গেল, এরপর আমরা ডিসটেন্স গুলো বের করে নিব। অলমোস্ট আসলে সেম। তাহলে এই জায়গায় অ্যাজিমুথ কোথায় লাগলো স্যার? বুঝি নাই। এই যে দেখো, যেমন ধরো এই যে নোন পজিশন যে দুটা বলতেছি, তাহলে প্রথম সার্ভে লাইন হচ্ছে কোনটা? এটা না, নোন পজিশনের মধ্যে যে লাইনটা। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে পার্টিকুলার ধরো এটাই হচ্ছে আমার নর্থ ডিরেকশন, যে কোনো একটা ডিরেকশন ধরে নিলাম, ধরো এটাই নর্থ ডিরেকশন আমার। তো এখান থেকে এই লেন্থ আমার মেজার করতে হয়, এই লেন্থ অ্যাঙ্গেলটা মেজার করতে হয় এই যে প্রত্যেকটা পয়েন্টে। ঠিক এখানেও আসি, এই পয়েন্টটা আসি, এখানেও একটা নর্থ লাইন থাকবে। তাহলে এই নর্থ লাইনের রেসপেক্টে আমরা এই সার্ভে লাইনের অ্যাঙ্গেলটা বের করে নিব। এই নর্থ লাইনের রেসপেক্টে এই সার্ভে লাইনের অ্যাঙ্গেলটা বের করে নিব। ঠিক একইভাবে এখানে নর্থ লাইন থাকবে। এখানে আসলে প্রথমে অ্যাঙ্গেলটা আসবে সবসময় ওই নর্থ ডিরেকশন। এটা একটা ভালো পয়েন্ট বলছো তুমি, এটা আমি প্রথমে খেয়াল করি নাই, যে এই যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট, এই সবগুলো অ্যাঙ্গেলের মেজারমেন্ট আসবে প্রথমে এই এজিমুথ থেকে। এখানেও এটা নর্থ লাইন, এখান থেকে আমার এটা হচ্ছে আমার এজিমুথ এই সার্ভে লাইনের। ঠিক একইভাবে এই লাইনের এজিমুথ হচ্ছে এটা। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই জিনিসটা বের করে নিতে হবে। এখানেও আসি আমরা, এটা যদি আমার নর্থ ডিরেকশন হয়, এটা হচ্ছে আমার এই সার্ভে লাইনের এজিমুথ। এই সার্ভে লাইনের এজিমুথ হচ্ছে এটা, এই সার্ভে লাইনের এজিমুথ হচ্ছে এটা। এখন কি বোঝা গেছে? জি স্যার। এখন যেটা করতে প্রথমে এজিমুথটা বের করতে হবে, এজিমুথ থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিলেই আমরা নেক্সট অ্যাঙ্গেল গুলো পেয়ে যাব এই ট্রায়াঙ্গেলের। বুঝা গেছে? আচ্ছা, আমি এখানে একটা পার্টিকুলার এক্সাম্পল বলি। ধরো এই দুইটা সার্ভে লাইন, হ্যাঁ একটু আমরা খেয়াল করার চেষ্টা করি। এই দুইটা সার্ভে লাইন, ধরো আমি নর্থ ডিরেকশনের সাথে এই এজিমুথটা জানি, এই এজিমুথটা বের করলাম, এবং এই লাইনেরও এই এজিমুথটা বের করলাম। ঠিক আছে? তাহলে এই দুইটা এজিমুথের ডিফারেন্স হচ্ছে এই দুইটা এই সার্ভে লাইনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা না? জি স্যার। বুঝাইতে পারছি? নর্থ লাইনের সাথে, স্যার আরেকবার বলুন। হ্যাঁ আবার বলতেছি, নর্থ ডিরেকশনের সাথে এই দুইটা সার্ভে লাইনের জন্য দুইটা এজিমুথ পাবো না? জি স্যার। এখানে দুইটা লাইন না, দুইটা সার্ভে লাইন, একটা পয়েন্ট থেকে দুইটা সার্ভে লাইন যাচ্ছে। তাহলে এই দুইটা সার্ভে লাইনের জন্য নর্থ ডিরেকশনের রেসপেক্টে দুইটা এজিমুথ পাবো না? জি স্যার। তাহলে এই দুইটা এজিমুথের ডিফারেন্স যেটা পাবো, সেটাই আসলে এই দুইটা লাইনের মধ্যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা। হ্যাঁ হ্যাঁ। বুঝা গেছে? তা চিত্রটা না 3D লাগতেছে। বুঝি নাই 3D? হ্যাঁ আমি 3D কই করলাম? আমি আবার এখানে একটু দেখানোর চেষ্টা করি। এই দুইটা সার্ভে লাইন, হ্যাঁ
এটা হচ্ছে আমার নর্থ ডিরেকশন, এটা হচ্ছে আমার নর্থ ডিরেকশন। তাহলে এই লাইনের এজিমুথ হচ্ছে এটা, আর এই লাইনের এজিমুথ হচ্ছে এটা। এটা বুঝছি কিনা? জি স্যার, এটা বুঝছি। তাহলে এই দুইটা এজিমুথের যেটা ডিফারেন্স সেটা এটা কিনা? জি স্যার। তাহলে আমরা এজিমুথ জানলে তাদের মধ্যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? জি স্যার, পারবো। হ্যাঁ, প্রথমে আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা বের করে নিব এইভাবে। কিন্তু স্যার এখানে একটা এটা কোশ্চেন কিন্তু হচ্ছে, হ্যাঁ বলো বলো। আপনি তো এজিমুথটার জন্য আগে হচ্ছে দুইটা লাইন আগে ধরে নিছেন, যে এই দুইটা লাইন আছে, এই দুইটা লাইনের মানে এই দুইটা কি বলে সার্ভে লাইন আছে, হুম এই দুইটা সার্ভে লাইনের রেসপেক্টে আপনি এজিমুথ কাউন্ট করছেন, এজিমুথ থেকে হচ্ছে আপনি একটা অ্যাঙ্গেল বের করছেন। হুম তো আমাদের তো এই প্রসেসে আগেই হচ্ছে অ্যাঙ্গেল বের করে নিতে হবে, আমরা তো আগে কোনো সার্ভে লাইন জানবো না। হুম। তাহলে আপনি এখন কিভাবে এখন ফার্স্ট এই এখানে সার্ভে যেটা লাইন করবা, থেকে ধরো এই প্রথম যখন নোন পজিশন যখন জানা আছে দুইটা, ঠিক আছে কিনা? নোন পজিশন দুইটা জানা আছে না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাইলে এখানে আমরা একটা এজিমুথ বের করতে পারবো না? হ্যাঁ, ওটা যদি একটা সার্ভে লাইন ড্র করি তাহলে একটা এজিমুথ পারবো। এখানে একটা এজিমুথ বের করতে এখান থেকে পারবো, একটা ঠিক একইভাবে এই পয়েন্টে একটা এজিমুথ বের করতে পারবো না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন ধরো এই যে ক্যালকুলেটেড পজিশন যেটা, এই ক্যালকুলেটেড পজিশনটা জানার জন্য আমাদেরকে মেইনলি কি কি লাগবে? এই এই দুইটা সাইডের লেন্থটা জানতে হবে না? জি স্যার। জানতে হবে। জি এই স্যার। দুইটা জি স্যার, সাইডের জি স্যার। একটু খেয়াল করো, এখানে এই দুইটা সাইডের লেন্থটা জানতে হবে, তাই তো? এখন আমি যদি এই দুইটা সাইডের মাধ্যমে এই এই ক্যালকুলেটেড পজিশনটা যদি বের করতে চাই, এখানে আরেকটা মেথড আছে, এগুলো যখন আমরা ডিটেইলস ডিসকাস করব তখন আস্তে আস্তে ক্লিয়ার হবে। এটাকে আমরা বলি বাইসেকশন মেথড। হ্যাঁ, বাইসেকশন মেথডের মাধ্যমে আমরা, এটা তোমরা অনেকগুলো সার্ভেইং এ এই মেথডটা পাবা। প্লেন সার্ভেইং এর ক্ষেত্রেও, যে দুইটা লাইনকে একটা পয়েন্টে ইন্টারকানেক্ট করা বাইসেকশন মেথডের মাধ্যমে। তো এখানে যেটা হয়, এই বাইসেকশন মেথডের মাধ্যমে আমরা কিন্তু অলরেডি এই এই নোন সার্ভে লাইনের, দ্যাট মিন্স সরি নোন পজিশনের মধ্যে যে লাইনটা আছে, নোন পজিশনের মধ্যে যে লাইনটা, এটার অলরেডি কিন্তু আমরা এই পয়েন্টেরও এজিমুথ জানি, আবার এই পয়েন্টেরও কিন্তু এজিমুথ জানি। দুইটা পয়েন্টের কিন্তু এজিমুথ ডিফারেন্ট, ঠিক কি না? জি স্যার। একই লাইনের দুইটা ডিফারেন্ট পয়েন্টে এজিমুথ কিন্তু ডিফারেন্ট হবে। এখন দেখো, আমরা যে ক্যালকুলেটেড পজিশন যেটা, এটাকে যদি আমরা বাইসেকশনের মাধ্যমে ফিক্স করতে চাই, বাইসেকশনের মাধ্যমে, দ্যাট মিন্স এখান থেকে আমরা একবার ফোকাসিং করলাম, এখান থেকে আমরা একবার ফোকাসিং, আমরা কিন্তু ডিসটেন্স জানি না। আমি প্রথমে বলে রাখি, নিজের ডিসটেন্স কিন্তু আমরা এখনো বের করি নাই। তাহলে দেখো, আমরা এই যে এই ক্যালকুলেটেড পজিশন যেটা, এটা যদি রাফলি আমরা এস্টিমেট করতে চাই, তাহলে আমরা এই নোন স্টেশন থেকে ফোকাসিং করলাম এদিকে, এই নোন স্টেশন থেকে ফোকাসিং করলাম এদিকে। তাহলে যখনই আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে একটা পয়েন্টে আসতে পারবো, তখন আমরা এই লাইনটাকে মোটামুটি ফিক্স আপ করতে পারবো। এদিকের এই লাইনটা এবং এদিকের এই লাইনটা আমরা কিন্তু এখনো ডিসটেন্সটা জানি না, জাস্ট আমরা এই পয়েন্টটাকে রাফলি এস্টিমেট করতেছি। তাহলে এই পয়েন্টটাকে রাফলি এস্টিমেট করতেছি কিভাবে? ফোকাসিং এর মাধ্যমে বাইসেকশন করে, অর্থাৎ এই ফোকাসিং লাইন এবং এই ফোকাসিং লাইন যখন একই পয়েন্টে কানেক্ট হবে, তখনই আমরা এটাকে রাফলি ক্যালকুলেটেড পজিশন হিসেবে পাবো, রাফলি একটা পজিশন পাবো এস্টিমেটেড। এবার আমরা এই ফোকাসিং লাইনের সাথে, এই ফোকাসিং লাইনটা নর্থ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা বের করে নিব। ঠিক একইভাবে এই ফোকাস লাইনটা, এটা আমরা কিন্তু টোটাল স্টেশন থেকে বের করতে পারবো। এই ফোকাসিং লাইনটা নর্থ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এখন অ্যাঙ্গেল গুলো মেজার করা যাবে কিনা? জি স্যার, এখন আমরা অ্যাঙ্গেলও কিন্তু এখন মেজার করা ডিসটেন্স যাবে, জানি না। এখন তো ডিসটেন্সও পারবো, হ্যাঁ, তখন হচ্ছে এজিমুথ বের আমরা করব। ওই যে তোমাদের যেটা প্রশ্ন ছিল কি, যে এই দুইটা সাইড তো আমরা বের করি নাই, তাই না? তাইলে আমরা এজিমুথটা কিভাবে পাচ্ছি? এটা আমরা যেটা করব, আমি ডিটেইলসে বলি না এই কারণে, কারণ এগুলো নেক্সট আমি আবার ডিসকাস করব, যে বাইসেকশনের মাধ্যমে আমরা দুইটা ফোকাস লাইন সেট করব, যে ফোকাস লাইনের মাধ্যমে আমরা প্রবাবল পজিশনটা কোথায় হবে, দ্যাট মিন্স ওই ট্রায়াঙ্গেলের থার্ড ভার্টেক্স পয়েন্টটা কোনটা হবে সেটা আমরা লোকেট করতে পারবো রাফলি। এরপর আমরা এই ফোকাসিং লাইনটা
এই নর্থ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা বের করে নিলাম, এই ফোকাসিং লাইনটা এই নর্থ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে বের করে নিলাম। তাহলে এটা যদি আমরা জানি তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলগুলো আমরা বের করে নিতে পারবো। তাহলে এই অ্যাঙ্গেলগুলোতে কিন্তু এরর থাকতে পারে, ঠিক কি না? জি স্যার, থাকতে তো পারে। হ্যাঁ থাকতে পারে, দুটো এজিমুথের ডিফারেন্স থাকে, যে অ্যাঙ্গেলটা পাচ্ছি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এখানে কিন্তু এরর থাকতে পারে, কারণ আমার এই নোন পজিশনটা কিন্তু কি, এই ক্যালকুলেটেড পজিশনটা কিন্তু রাফলি নিচ্ছি আমরা ফোকাসিং লাইনের মাধ্যমে। তাহলে এরপর যখনই এই এরর গুলা এই অ্যাঙ্গেল গুলো যখন আমরা জেনে যাব, তাহলে আমরা এই সাইড গুলো বের করে নিতে পারবো। যখনই আমরা এই ক্যালকুলেটেড সাইড গুলো পাচ্ছি, এই ক্যালকুলেটেড সাইড দুটার মাধ্যমে এই ক্যালকুলেটেড সাইড দুটা বা মেজার ডিসটেন্সটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা হচ্ছে আমার ক্যালকুলেটেড পজিশন। এখন এভাবে বের করার পরে যদি এজিমুথ অ্যাঙ্গেলের মধ্যে বা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো এরর থাকে, তখন আমরা এই অ্যাঙ্গেল গুলাকে আবার এই পয়েন্টটা আমরা ইনস্ট্রুমেন্ট বসিয়ে আবার ব্যাক মেথডে আমরা অ্যাঙ্গেল গুলো আবার মেজার করব ওই যে এজিমুথের মাধ্যমে। বুঝা গেছে কিনা? জাস্ট রিপিট প্রসেস। জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে পুরোটা। এটা আসলে আমি ডিটেইলস বলি না, কারণ এগুলো নেক্সট যখন যাব তখন এগুলো আবার ডিটেইলস বলতে হবে আসলে, এই কারণে আমি এখন ডিসকাস করতে চাইনি। কিন্তু এমনকি এখন আমি স্যার ওই মোটামুটি দুইটা বুঝাইতে ডিফারেন্সটা পারছি। বোঝা গেছে। হ্যাঁ স্যার, আর দুইটা ডিফারেন্সও বোঝা গেছে। হ্যাঁ, ট্রাইলেটারেশন এন্ড আর হ্যাঁ, ট্রায়াঙ্গুলেশন। ট্রায়াঙ্গুলেশন। ওখানে ফার্স্টে আমি হচ্ছে ডিসটেন্স গুলো জানি, কিন্তু এখানে আসলে সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের হওয়ার পর আলটিমেটলি আমি ডিসটেন্সটা এখানে বের একটা করতে জিনিস পারবো। মাথায় রাখবো কি, মানে সব অ্যাঙ্গেল বের করা বলতে আমাকে কিন্তু আসলে এজিমুথটা বের করতে হবে, যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল না। এজিমুথ জানলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা এমনিতেই বের হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, স্যার কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলতে চাচ্ছে মনে হয়। সেকশন যে মেথডটা, বাইসেকশন মেথডটা যে ইউজ করলেন স্যার, এটা ফোকাসিং বুঝি নাই। লাইনটা কি আমি কোনো ইউজ করে মানে কোনো মেশিনারি জিনিসপত্র ইউজ করে কি ফোকাসিং লাইনগুলো পাবো নাকি স্যার বাইসেকশন? একটু লাউডলি বলবা, আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি না। স্যার বলতেছি যে ফোকাসিং লাইন গুলো যে আমরা পাইলাম বা বাই হ্যাঁ বলো। মেশিন ইউজ করে ফোকাসিং লাইনগুলো বের করব নাকি এই বাইসেকশন মেথডটাতে মানে থেকে কিভাবে আমি ফোকাসিং লাইনগুলো অ্যাকচুয়ালি পাই, এটা কি কোনো মেশিন ইউজ করে পাওয়া যায় নাকি স্যার? এক্স্যাক্টলি, এগুলো তো আমি আন্দাজে ফোকাসিং লাইনটা যে আমরা পাচ্ছি, ফোকাসিংটা করব কি দিয়ে? ডেফিনেটলি কোন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেটাকে আমরা থিওডোলাইট বলি বা ডিজিটাল থিওডোলাইট বলি বা টোটাল স্টেশন বলি, যাই বলি না কেন, অবশ্যই সফিস্টিকেটেড কোনো ডিভাইস দিয়ে আমরা বাইসেকশনটা করি বা ফোকাসিংটা করি। বুঝা গেছে? হ্যালো হ্যালো জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি যে প্রশ্ন করেছে তাকে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এবার আসি আমরা ট্রায়াঙ্গুলেশন সার্ভের কিছু অবজেক্টিভ নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট ওয়ান হচ্ছে কি, টু এস্টাবলিশ অ্যাকুরেট কন্ট্রোল, যেটাকে আমরা বেসিক্যালি গ্রাউন্ড কন্ট্রোল বলি, ফর প্লেন এন্ড জিওডেটিক সার্ভেস অফ লার্জ এরিয়াস বাই টেরেস্ট্রিয়াল মেথড। আচ্ছা, সার্ভিং এর ক্ষেত্রে আমরা আরো দুইটা কমন ক্লাসিফিকেশন পাবো। সার্ভেকে আসলে অনেক ভাবে ক্লাসিফাই করা যায়, তার মধ্যে আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে এরিয়ার উপর বেস করে, সেটা হচ্ছে এরিয়ার উপর বেস করে না, ইনস্ট্রুমেন্টের সেটআপের উপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মেথড আর একটা হচ্ছে এরিয়াল মেথড। আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে এরিয়াল ফটোগ্রামেট্রি এরকম একটা টার্ম পড়েছিলাম, মনে আছে কিনা? এরিয়াল ফটোগ্রামেট্রি তোমরা হয়তো অনেকেই খেয়াল করো নাই। টেরেস্ট্রিয়াল মেথডে যেটা করা হয়, ইনস্ট্রুমেন্ট গুলা সবগুলা মানে আর্থের উপরে বসানো হয়। সার্ভেইং করার জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলা দরকার, সেই ইনস্ট্রুমেন্ট গুলাকে আমরা আর্থ সারফেসের উপর বসাইতে পারি, ঠিক আছে? সেটা গ্রাউন্ডে হোক বা একটা পার্টিকুলার এলিভেশনে হোক, আমরা আলটিমেটলি আর্থ সারফেসের উপরে বসাই। তো যে সার্ভে মেথডে সার্ভে ইনস্ট্রুমেন্ট গুলাকে আমরা আর্থ সারফেসের উপরে বসাবো, সেই ধরনের সার্ভে মেথড গুলাকে আমরা টেরেস্ট্রিয়াল মেথড বলি। আর এরিয়াল মেথড কোনগুলা? যে মেথডে আমরা সার্ভে ইনস্ট্রুমেন্ট গুলাকে গ্রাউন্ড সারফেসের উপর রাখবো না, যেমন ধরো ড্রোন কিন্তু গ্রাউন্ড সারফেসের উপর বসানো থাকে না, এটা ফ্লাইং কন্ডিশনে থাকে, ঠিক আছে? বা হেলিকপ্টার হইতে পারে, এটা আমরা ফটোগ্রামেট্রির ক্ষেত্রে ডিটেলস দেখতে পাবো। তো বলা হচ্ছে কি,
এই গ্রাউন্ড কন্ট্রোলের জন্য সেটা প্লেন সার্ভের ক্ষেত্রে হইতে পারে বা জিওডেটিক সার্ভের ক্ষেত্রে হইতে পারে। এটা বেসিক্যালি যখন লার্জ এরিয়া সার্ভে করা হয় তখনই আমরা করে থাকি। এবং বেসিক্যালি টেরেস্ট্রিয়াল মেথড যখন আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ যখন সার্ভে ইনস্ট্রুমেন্ট গুলাকে আমরা আর্থ সারফেসের উপর বসাবো, সেই ধরনের মেথড গুলো যখন আমরা অ্যাপ্লাই করব তখন ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা দরকার হবে। অর্থাৎ গ্রাউন্ড কন্ট্রোল মিন্স, গ্রাউন্ড কন্ট্রোল বলতে আমি যদি একটু ডিটেইলস বলি, ধরো আমরা যে সার্ভে ইনস্ট্রুমেন্ট গুলো বসাবো বা স্টেশন যেগুলো সিলেক্ট করব সেগুলো পার্টিকুলারলি কোন জায়গাতে হবে, সেগুলা কি পাহাড়ের উপর কোন একটা স্টেশন হবে নাকি ফ্ল্যাট গ্রাউন্ড স্টেশনটা হবে, এটার জন্য আমাকে আসলে গ্রাউন্ডে একটা সার্ভে করতে হয়, যেটাকে আমরা গ্রাউন্ড কন্ট্রোল বলি। যে ইনস্ট্রুমেন্ট গুলা কোথায় বসাবো, স্টেশন গুলা কোথায় হবে, এটা আমাকে প্রথমে একটু প্রিলিমিনারি সার্ভে করে নিতে হয়, যেটা আমরা গ্রাউন্ড কন্ট্রোলের মাধ্যমে করে থাকি। তো এই কাজেও কিন্তু এই ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা করতে হয়, যে টোটাল সার্ভে এরিয়াটাকে ট্রায়াঙ্গেলে ভাগ করে এই গ্রাউন্ড কন্ট্রোলের কাজটা করে নিতে হয়। To establish accurate control or ground control for photogrammetric surveys of large area, এই যে আমি একটু আগেই বললাম এরিয়াল ফটোগ্রামেট্রি যেটা বা এরিয়াল মেথডস, ফটোগ্রামেট্রি সার্ভে হচ্ছে একটা এরিয়াল মেথডস। অর্থাৎ এখানে যে ফটোগ্রামেট্রি সার্ভে বলতে এই সার্ভেতে কিছু ছবি তুলতে হয়, ফটোগ্রাফ নিতে হয়। অর্থাৎ একটা এয়ারক্রাফটে একটা ক্যামেরা থাকবে, হাই রেজলিউশনের বা সফিস্টিকেটেড একটা ক্যামেরা থাকবে, সেই ক্যামেরা টোটাল সাইটটাকে কয়েকটা ফটোগ্রাফের মাধ্যমে কভার করার চেষ্টা করবে। এরপর ওই ফটোগ্রাফ গুলাকে ইন্টারপ্রিট করার মাধ্যমে বিভিন্ন টপোগ্রাফিক ফিচার গুলার এরিয়া, সাইজ, শেপটা আমরা বের করে নিতে পারি, যেটা আমরা গুগল ম্যাপে করে থাকি জেনারেলি। সেখানে কিন্তু ফটোগ্রামেট্রি সার্ভেটা ইউজ করা হয় গুগল ম্যাপে। তো এখানে বলা হচ্ছে কি ফটোগ্রামেট্রিক সার্ভের ক্ষেত্রে যে গ্রাউন্ড কন্ট্রোলের যে ব্যাপার, সেই গ্রাউন্ড কন্ট্রোলের ক্ষেত্রেও আমাকে ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা আমরা ইউজ করতে পারি। দ্যাট মিন্স এই ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা আসলে টেরেস্ট্রিয়াল মেথডের ক্ষেত্রেও কাজে লাগে, এরিয়াল মেথডের ক্ষেত্রেও কাজে লাগে গ্রাউন্ড কন্ট্রোলিং এর জন্য। To assist in the determination of the size and shape of the earth by making observations for latitude and longitude, এই ল্যাটিটিউড এবং লংজিটিউড এগুলো হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার। এই প্যারামিটার গুলোর মাধ্যমে আমরা আর্থের যে কোনো একটা লোকেশনের, যে কোনো একটা পজিশনের লোকেশন বের করতে পারি বা কোন একটা সারফেসের আমরা সাইজ এবং শেপও বের করতে পারি এই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার গুলো ইউজ করে। যে অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার গুলো আমরা আসলে ট্রায়াঙ্গুলেশন সার্ভের মাধ্যমে বের করতে পারি। যেহেতু ট্রায়াঙ্গুলেশন সার্ভে হচ্ছে ওয়ান কাইন্ড অফ জিওডেটিক সার্ভে, যেখানে আমরা আর্থের কার্ভেচারটাকে কনসিডার করি, এবং আর্থের কার্ভেচার যখনই আমরা কনসিডার করব সাথে সাথে এই অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার গুলো কিন্তু ইনভলভ হয়ে যাবে। টু ডিটারমাইন accurate locations of points in engineering works such as, বলা হচ্ছে কি যে ইঞ্জিনিয়ারিং যে কনস্ট্রাকশন গুলা হয়, কনস্ট্রাকশন ওয়ার্ক গুলা হয়, সেখানে কিছু ইম্পর্টেন্ট লোকেশন লোকেট করার জন্য আমাদেরকে এই ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা অ্যাপ্লাই করতে হয়। সেগুলা কি কি হইতে পারে, মানে কি পয়েন্ট গুলা কি কি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, ফিক্সিং সেন্ট্রাল লাইন and abutments of long bridges over large rivers। আচ্ছা, ফিক্সিং সেন্ট্রাল লাইন বলতে কি বোঝায়, যে কোনো একটা ব্রিজের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ন্যারো স্ট্রাকচার যখন বলি, সেটা ব্রিজ হইতে পারে বা রোড হইতে পারে বা রেলওয়ে হইতে পারে, সেক্ষেত্রে প্রথমে একটা সেন্ট্রাল লাইন সেট করতে হয়, ফিক্সিং এ সেন্ট্রাল লাইন। তাহলে এই সেন্ট্রাল লাইনটা যদি এটাকে আমরা রুটও বলে থাকি, রুট মিন্স ROUTE, রুট, রোড কিন্তু না, রুট। এই রুটটা বেসিক্যালি নেওয়া হয় এই সেন্ট্রাল লাইনের মাধ্যমে। সেন্ট্রাল লাইন যদি আমরা ফিক্স করতে পারি যে একটা রোড কোন দিক দিয়ে যাবে, কোন ডিরেকশনে যাবে, কত অ্যাঙ্গেলে যাবে, সেই জিনিসটা আমরা রুটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি বা সেন্ট্রাল লাইনের মাধ্যমে। তাহলে সেন্ট্রাল লাইন যদি আমরা ফিক্স করতে পারি, এই সেন্ট্রাল লাইনের রেসপেক্টে আমরা এদিকে কত উইডথ দিব বা এই ডিরেকশনে কত উইডথ দিব সেটা আমরা ডিফাইন করে দিতে পারি যদি সেন্ট্রাল লাইনটা ফিক্স করা থাকে। তো বলা হচ্ছে কি ব্রিজের ক্ষেত্রে এরকম আমরা সেন্ট্রাল লাইন ফিক্স করার জন্য ট্রায়াঙ্গুলেশনের আমরা হেল্প নিতে পারি। এন্ড অ্যাবাটমেন্টস অফ লং ব্রিজেস, অ্যাবাটমেন্ট বলতে আমরা কি বুঝি, ব্রিজের ক্ষেত্রে অ্যাবাটমেন্ট বলতে কি বুঝি, কেউ বলতে পারবা? হ্যালো, রোল নাম্বার 69। ইয়েস স্যার। ব্রিজের অ্যাবাটমেন্ট বলতে কি বুঝো তুমি? না স্যার আমার। আচ্ছা, অ্যাবাটমেন্ট হচ্ছে কি আসলে
একটা ব্রিজ যখন করা হয়, ব্রিজের দুইটা এন্ড পোরশন থাকে, তাই না? আমরা যদি এরকম একটা ব্রিজ ধরে নিই, ধরো এটা একটা ব্রিজ, তাইলে এই ব্রিজটা ধরো আমরা যদি একটা রিভার ড্র করি, এখানে এটা হচ্ছে আমার রিভার, তাহলে এই রিভারের উপর এই ব্রিজটা আমি যদি কনস্ট্রাক্ট করার চেষ্টা করি, এই যে ব্রিজের বোথ এন্ড, এই পাশের এন্ড এবং এই পাশের এন্ড, এই বোথ এন্ড, এই আর্থ রিভার ব্যাংকে যে পোরশনের উপর বসানো থাকে, এদিকেও রিভার ব্যাংকে যে পোরশনের উপর বসানো থাকে, এই পোরশন দুটিকে বলা হয় অ্যাবাটমেন্ট। এটা তোমরা গুগলে যদি একটু সার্চ করো তাহলে অ্যাবাটমেন্টটা ডিটেইলস দেখতে পাবা। এটার একটা আবার ইঞ্জিনিয়ারিং একটা স্ট্রাকচার থাকে এই অ্যাবাটমেন্টের। অর্থাৎ সোজা কথায় এই ব্রিজটা এই দুইটা রিভার ব্যাংকে যে সারফেসের উপর বা যে এরিয়ার উপর বসানো থাকে, যে সেগমেন্টের উপর বসানো থাকে, এই দুইটা সেগমেন্টকে বলা হয় অ্যাবাটমেন্ট। এই অ্যাবাটমেন্টের পজিশন লোকেট করার জন্য এবং ব্রিজের সেন্টার লাইন লোকেট করার জন্য আমরা ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা কাজে লাগাতে পারি। ফিক্সিং সেন্টার লাইন, টার্মিনাল পয়েন্টস এন্ড শ্যাফটস ফর লং টানেলস। টানেলের ক্ষেত্রে, লং টানেলের ক্ষেত্রে আমরা কোন পজিশনে শ্যাফট গুলা বসবে বা কোথায় কোথায় টার্মিনাল পয়েন্ট গুলা হবে সেটা ফিক্স করার জন্য আমরা এই ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা কাজে লাগাতে পারি। Transferring the control points across wide sea channels, large water bodies, etc. স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, টার্মিনাল পয়েন্ট মানে কি? টার্মিনাল পয়েন্ট বলতে আমরা যখন একটা টানেল ডিজাইন করি, এটা যদি টানেল হয়, এবং টানেল তো অবভিয়াসলি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মাটির নিচেই থাকে না, মাটির নিচে বা পানির নিচেই থাকে। যেমন ধরো কর্ণফুলী টানেল আমরা করতেছি বাংলাদেশে। তো এই টানেলের মধ্যে টার্মিনাল পয়েন্ট আমরা দুইভাবে বলতে পারি, যে এটা যদি আমার লং টানেল হয়, ধরো এখান থেকে আরেকটা টানেল এসে কানেক্ট হয়েছে, এখানে মূল টানেলের সাথে আরেকটা টানেল এসে কানেক্ট হয়েছে, এটাকে আমরা টার্মিনাল পয়েন্ট বলতে পারি। ও আচ্ছা স্যার। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে ধরো টানেলটা এভাবে গেল, এভাবে গিয়ে এভাবে একটু বেন্ড করলো, এটাকে আমরা টার্মিনাল পয়েন্ট বলতে পারি। আর শ্যাফট যেটা লং টানেল বা ডিপ টানেলের ক্ষেত্রে, শ্যাফটটা নরমালি আমরা ডিপ টানেলের ক্ষেত্রে ইউজ করে থাকি। ডিপ টানেলের ক্ষেত্রে যে টানেলটা যদি বেশি ডেপথে বসানো হয়, সেক্ষেত্রে ভার্টিক্যাল কিছু হলো স্ট্রাকচার তৈরি করা হয়, ভার্টিক্যাল হলো স্ট্রাকচার। অর্থাৎ এই হলো স্ট্রাকচার দিয়ে আমরা যে কোনো মেটেরিয়াল ওই টানেলে নিয়ে যেতে পারি। এটা যদি আমার টানেল হয়, এই শ্যাফটের মাধ্যমে আমরা কনস্ট্রাকশন মেটেরিয়াল গুলো কোথায় নিয়ে আসতে পারি, এই টানেলের ভিতরে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে আমার শ্যাফট। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে। Transferring the control points across wide sea channels, large water bodies, etc. Transferring control point বলতে যেমন ধরো গ্যাস মাইনিং এর ক্ষেত্রে, গ্যাস মাইনিং করার ক্ষেত্রে বা অয়েল মাইনিং এর ক্ষেত্রে যে কন্ট্রোল পয়েন্টস গুলো বা যে পয়েন্ট গুলো থেকে এক্সট্রাকশনটা করা হয়, এই কন্ট্রোল পয়েন্ট গুলো ট্রান্সফার করার ক্ষেত্রে বা এক্সাক্ট লোকেশন বের করার ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা ইউজ করে থাকি। ডিটেকশন অফ ক্রাস্টাল মুভমেন্ট। ক্রাস্টাল মুভমেন্ট মিন্স আর্থ ক্রাস্ট। এই যে এই আর্থকোয়েকের সময় যে ক্রাস্টাল মুভমেন্ট হয়, এই মুভমেন্টটা ডিটেক্ট করার জন্য আমরা ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা ইউজ করতে পারি। এগুলো আসলে অ্যাডভান্স লেভেলের সার্ভেইং। ফাইন্ডিং দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট অফ ক্লাউডস, যেটা আমরা ওয়েদার নিউজে দেখে থাকি যে ক্লাউডের মুভমেন্টটা কিভাবে হচ্ছে, কোন ডিরেকশনে হচ্ছে, কত স্পিডে হচ্ছে, সেটাও আমরা কিন্তু ট্রায়াঙ্গুলেশন সার্ভের মাধ্যমে করতে পারি। এই হচ্ছে মোটামুটি কিছু টিপিক্যাল অবজেক্টিভ ট্রায়াঙ্গুলেশন সার্ভে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, না থাকলে আমরা নেক্সট স্লাইডে যাই। Classification of triangulation system based on the extent and purpose of the survey and consequently on the degree of accuracy desired, triangulation surveys are classified as, এগুলো হচ্ছে
অ্যাকুরেসির উপর বেস করে, ডিগ্রি অফ অ্যাকুরেসির উপর বেস করে আমরা ট্রায়াঙ্গুলেশন সিস্টেমকে এই তিন ভাগে ভাগ করতে পারি: ফার্স্ট অর্ডার অর প্রাইমারি, সেকেন্ড অর্ডার অর সেকেন্ডারি এন্ড থার্ড অর্ডার অর টারশিয়ারি ট্রায়াঙ্গুলেশন সিস্টেম। প্রত্যেকটা সিস্টেম আমরা একটু ডিটেইলস দেখি। ফার্স্ট অর্ডার অর প্রাইমারি, সেকেন্ড অর্ডার অর সেকেন্ডারি এন্ড থার্ড অর্ডার অর টারশিয়ারি। প্রথমে আসি ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন is used to determine the shape and size of the earth or to cover a vast area like a whole country. এখানে কি পয়েন্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে হোল কান্ট্রি যদি আমরা একটা লার্জ এরিয়া অথবা হোল কান্ট্রি যদি আমরা সার্ভে করতে চাই, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশনটা আমাদের দরকার, with control points to which a second order triangulation system can be connected. এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেমটাকে ফুলফিল করার জন্য সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেমটাকে কানেক্ট করতে হয়। দ্যাট মিন্স অনেকগুলা সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন মিলে একটা ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেম হবে। তাহলে ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশনের জন্য আমাদের বেসিক্যালি হেল্প লাগবে কার? সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেমে। তাহলে এই যে ট্রায়াঙ্গুলেশন গুলো যে ফর্ম হবে, এই ট্রায়াঙ্গুলেশন গুলা প্রথমে সেকেন্ড অর্ডারের থাকবে, অনেকগুলো সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন একসাথে কানেক্টেড হয়ে যে অর্ডারটা তৈরি করবে সেটাই হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন। এবং এটা বেসিক্যালি হোল কান্ট্রি সার্ভে করার ক্ষেত্রে আমরা ফার্স্ট অর্ডারটা প্রেফার করি। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি ঘটতেছে ঘটনা, যে this system consists of a network within a first order triangulation. তাইলে এই নেটওয়ার্কটা কোথায় থাকবে? ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশনের মধ্যে, যেটা আমরা প্রথম ডেফিনিশনে দেখেছি। It is used to cover areas of the order of a region, small country or province. তাইলে দেখো, আমরা যদি হোল কান্ট্রিকে কয়েকটা অনেকগুলা প্রভিন্সে যদি ভাগ করি, তাহলে প্রত্যেকটা প্রভিন্সে হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন, সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন। তাহলে এই সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন গুলো যখন একসাথে হবে, তখন আমরা ওই ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেমটা দেখতে পাবো। এই কারণে বলা হচ্ছে কি, দিস সিস্টেম কনসিস্ট অফ এ নেটওয়ার্ক উইদিন এ ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন। অর্থাৎ এই সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেম গুলো থাকবে কোথায়? ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশনের মধ্যে ইন্টারকানেক্টেড হয়ে। তাইলে ফার্স্ট অর্ডারের স্কোপটা কিন্তু অনেক বেশি, এরপর সেকেন্ড অর্ডারের স্কোপটা আরেকটু কম। এবার আমরা থার্ড অর্ডারে যাই। It is a framework fixed within and connected to a second order triangulation system. তাইলে দেখো, ওই সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেম আবার তৈরি করতেছে কিভাবে? অনেকগুলো থার্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন দিয়ে একটা সেকেন্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেম তৈরি হচ্ছে। It serves the purpose of furnishing the immediate control for detailed engineering and location survey. তাহলে এটাকে ডিটেইলড ইঞ্জিনিয়ারিং এবং লোকেশন সার্ভে কেন বলতেছে? কারণ এটা আমরা আরো ছোট এরিয়া নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো যে ফার্স্ট অর্ডারের মধ্যে অনেকগুলা সেকেন্ড অর্ডার থাকতেছে, সেকেন্ড অর্ডার সিস্টেমের মধ্যে আবার অনেকগুলা থার্ড অর্ডার থাকতেছে। তাহলে অনেকগুলা থার্ড অর্ডার মিলে একটা সেকেন্ড অর্ডার হচ্ছে, আবার অনেকগুলা সেকেন্ড অর্ডার মিলে একটা ফার্স্ট অর্ডার হচ্ছে। তাহলে এরিয়ার দিক দিয়ে যদি বলি, ফার্স্ট অর্ডারে আমরা হিউজ এরিয়া নিয়ে কাজ করতে পারতেছি, সেকেন্ড অর্ডারে একটা রিলেটিভলি স্মল এরিয়া নিয়ে কাজ করতেছি, আর থার্ড অর্ডার আমরা খুব স্মল এরিয়া নিয়ে কাজ করতেছি। তো যেহেতু থার্ড অর্ডার আমরা খুব স্মল এরিয়া নিয়ে কাজ করি, সুতরাং আমরা ডিটেইল সার্ভেটা বেসিক্যালি ওই থার্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন সিস্টেম দিয়ে করতে পারি। বুঝতে পারছি কিনা? ক্লাসিফিকেশন সিস্টেম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? রোল নাম্বার 89। ইয়েস স্যার। তোমার কোনো প্রশ্ন আছে? ক্লাসিফিকেশন নো স্যার। সিস্টেমটা বুঝতে পারছো? বুঝছি স্যার। ওকে, এবার এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করতে হবে, ঠিক একইভাবে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি রকম, থার্ড অর্ডারের ক্ষেত্রে কি রকম। আমরা প্রত্যেকটা একটা এক্সাম্পল বলি। ফার্স্ট অর্ডারটা একটু দেখি। এখানে বলা হচ্ছে যেটা যে এভারেজ ট্রায়াঙ্গেল ক্লোজার লেস দেন 1 সেকেন্ড। এখানে এই 1 সেকেন্ডটা আসলে টাইমের রেসপেক্টে ইউজ হচ্ছে না, এটা বেসিক্যালি ডিগ্রির ইউনিট, অ্যাঙ্গেলের ইউনিট, সরি অ্যাঙ্গেলের ইউনিট হিসাবে এই 1 সেকেন্ডটা ইউজ হচ্ছে, নট টাইম। তাহলে এখানে বলা হচ্ছে যেটা যে এভারেজ ট্রায়াঙ্গেল ক্লোজার, এই যে আমরা
দুইটা ট্রায়াঙ্গেলকে ইন্টারকানেক্টেড করতেছি, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে যে ইন্টারকানেক্টেড হচ্ছে, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে যে ক্লোজারটা, যে গ্যাপটা, সেই গ্যাপটা লেস দেন 1 সেকেন্ডের চেয়ে কম হতে হবে। এটা এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন বলতে পারবো। স্যার গ্যাপটা বলতে মানে কেমন গ্যাপ? আচ্ছা আমরা যদি এভাবে দেখি, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, পাশে এটা একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল না? এই যে মাঝখানের যে কমন লাইন, এই কমন লাইনের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, অর্থাৎ এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি ইন্টারমিডিয়েট কোনো গ্যাপ থাকে, এই যে ক্লোজারটা, এই ক্লোজারটা অবশ্যই লেস দেন 1 সেকেন্ড হইতে হবে। দ্যাট মিন্স আসলে অলমোস্ট ওভারল্যাপ হইতে হবে আর কি এই সাইডটা। বুঝা গেছে কিনা? 1 সেকেন্ড মানে খুবই অল্প, এটা আসলে খুবই নেগলিজিবল একটা অ্যামাউন্ট। আমি কি বুঝাইতে পারছি? আমরা তো স্যার হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওই মাঝখানের যে ইটা দিলেন, বাহুটা দিলেন, এটা তো স্যার আমরা কমন বাহু ধরে নেই না, তাহলে স্যার ক্লোজার থাকবে। আমি বলি এখানে এভাবে আমি আঁকার চেষ্টা করি, একটু দাঁড়াও। দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি জাস্ট এখানে মাঝখানে একটু ফাঁক রাখার চেষ্টা করছি, হ্যাঁ? জি তো স্যার। এই যে এই দুইটা সাইড, যদিও বা কিন্তু অ্যাকর্ডিং টু ট্রাইগোনোমেট্রিক প্রপোজিশন এই সাইডটা কিন্তু ওভারল্যাপ হওয়ার কথা, তাই না? দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কমন সাইড আর কি, ওভারল্যাপ মিন্স কমন সাইড, তাই তো? জি স্যার। যদি কোনো কারণে বলতে কি কারণ, আমরা অলরেডি ডিসকাস করছি এগুলা, যে অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো এরর থাকে, সাইডের মধ্যে যদি কোনো এরর থাকে, তাহলে এই দুইটা যে দুইটা সাইড কমন হওয়ার কথা, সেই দুইটা সাইডের মধ্যে একটু গ্যাপ থাকতে পারে। কি কারণে? অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো এরর থাকে বা সাইডের মধ্যে যদি কোনো এরর থাকে, তাহলে এই যে গ্যাপটা, এদের মধ্যে যে গ্যাপটা, যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবশ্যই লেস দেন 1 সেকেন্ড হইতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশন বলতে পারবো। এখন কি বুঝাইতে পারছি? মানে গ্যাপটা অলমোস্ট নাই বললেই চলে আর কি। মানে এরর তো থাকবেই, এই সার্ভেইং এ এরর তো থাকবে, কিন্তু সেটা যাতে এলাওয়েবল রেঞ্জে থাকে, এই জন্য আসলে কিছু ক্রাইটেরিয়া সেট করা। এটা স্যার 1 ডিগ্রি হইলো অনেক ছোট হইতো, ওই হিসেবে 1 সেকেন্ড মানে অনেক ছোট। 1 সেকেন্ড মানে অলমোস্ট নেগলিজিবল না? জি স্যার, নাই বললেই চলে। এক্স্যাক্টলি, তার মানে আমরা আসলে ওভারল্যাপই বলতে পারি। তারপর এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে আর কি, হ্যাঁ? এরপর হচ্ছে ম্যাক্সিমাম ট্রায়াঙ্গেল ক্লোজার, উপরটা ছিল এভারেজ, আর ম্যাক্সিমাম ক্লোজারটা কত হতে পারে? নট মোর দ্যান 3 সেকেন্ড, তাও আসলে নেগলিজিবল। এরপর আসি লেন্থ অফ বেস লাইন। ওই যে একজন প্রশ্ন করছিল যে অ্যাঙ্গেল গুলো কত হবে বা লেন্থ গুলো কত হইতে পারে, তার কিছু ক্রাইটেরিয়া কিন্তু এখানে দেওয়া আছে। লেন্থ অফ বেস লাইন, ফার্স্ট অর্ডার ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে প্রত্যেকটা বেস লাইনের লেন্থ 5 থেকে 15 কিলোমিটারের মধ্যে হইতে হবে। 5-এর চেয়ে কম হইতে পারবে না, 15-এর চেয়ে বেশি হইতে পারবে না। কেন কম বা বেশি হতে পারবে না, তারও কিছু কারণ আছে, যেগুলো আমরা নেক্সটে ডিসকাস করব, হ্যাঁ? এগুলো আস্তে আস্তে আসবে। তাহলে লেন্থ অফ বেসটা, বেস লাইনের লেন্থটা 5 থেকে 15 কিলোমিটারের মধ্যে হইতে হবে। এরপর আসি লেন্থ অফ দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেলস। তাহলে ট্রায়াঙ্গেলের অন্যান্য যে সাইডগুলা, রিমেইনিং সাইডগুলা লেন্থ 30 থেকে 150 কিলোমিটারের মধ্যে হইতে হবে। এর চেয়ে কম হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। অ্যাকচুয়াল এরর অফ বেস, বেস লাইনের মধ্যে যদি কোনো এরর থাকে, লেন্থের মধ্যে যদি কোনো এরর থাকে, সেই এররটা এই রেঞ্জে থাকতে হবে। 1 in 3 lakhs ইউনিট কি স্যার? তার মানে কি? যে কোনো ইউনিট, ফিটে হলে ফিট, মিটারে হলে মিটার, কিলোমিটার হলে কিলোমিটার। তুমি যদি ফিটে ধরো, তাহলে 3 লাখ ফিটের মধ্যে, 3 লাখ ফিটের মধ্যে মাত্র 1 ফিট এরর থাকতে পারবে। হ্যালো, হ্যাঁ রেশিও করো না, এখান থেকে রেশিওটা অনেক ছোট আর কি। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল এরর অফ বেস। আর প্রবাবল, সরি, হ্যাঁ, প্রবাবল এরর অফ বেস, এটা হচ্ছে প্রবাবল এরর, সেটা আরেকটু বেশি, রেঞ্জটা 10 লাখ, 1 in 10 লাখ। discrepancy between two measures of a section, একটা পার্টিকুলার সেকশন, একটা পার্টিকুলার সাইডের জন্য আমরা যদি দুইটা মেজারমেন্ট নিই, দুইটা মেজারমেন্টের মধ্যে ডিফারেন্সটা এর চেয়ে বেশি হতে পারবে না।
10 মিলিমিটার ইনটু রুট ওভার কিলোমিটারস। যে সাইডটা নিব সেই সাইডটা লেন্থটা এখানে বসাবো, ইনটু 10 মিলিমিটার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার মধ্যে রাখতে হবে কিন্তু কি দুইটা মেজারমেন্ট, একটা পার্টিকুলার সেকশন বা একটা সাইডের দুইটা মেজারমেন্টের মধ্যে ডিফারেন্সটা এই রেঞ্জে হইতে হবে। এটা অনেক ছোট হয়ে যাবে তখন। স্যার বুঝি নাই স্যার জিনিসটা, ক্যালকুলেশনটা। Discriminancy means difference between two measures of a section. একটা particular section means একটা দুইটা ডাটা particular নিলাম side আর হইতে কি। পারে সাইড। জি 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 স্যার। একটা পার্টিকুলার সাইডের মধ্যে ধরো আমরা দুইটা মেজারমেন্ট নিলাম। একটা মেজারমেন্ট ধরো আমি পাইলাম 10 কিলোমিটার, আর একটা মেজারমেন্ট পাইলাম ধরো 10.2 কিলোমিটার। একই মেজারমেন্টটা দুইবার নিলাম আর কি। জি স্যার। তো তাদের মধ্যে ডিফারেন্সটা এই রেঞ্জে হইতে হবে 10 ইনটু রুট ওভার কিলোমিটারসে, এবং ইউনিটটা হবে মিলিমিটারে। রুট ওভার কিলোমিটার, হবে মিলিমিটারে। ওই রুট রুটের ওভার ভিতরে কিলোমিটার বলতে 10 হ্যাঁ, কিলোমিটার। তাহলে রুট ওভার 10 করো, কত আসতেছে? আচ্ছা আচ্ছা ধরো তুমি রুট ওভার 100 করলা, তাহলে রুট ওভার 100 করলে কত আসবে? 10 না? জি স্যার। হ্যাঁ, রুট ওভার 100 করলে 10 আসবে। তাহলে 10 হ্যাঁ। ইনটু 10 ইকুয়ালস টু 100 100 মিলিমিটার। 100 মিলিমিটার। তাহলে দুইটা মেজারমেন্টের মধ্যে ডিফারেন্স হইতে পারবে ওইটাই 100 মিলিমিটার। কিন্তু আমার যদি 10.2 আসে তাহলে এটা হচ্ছে গ্রান্টেড না। তাহলে এটা আমি অ্যাকসেপ্টেবল রেঞ্জে আসতেছে না। এখন কথা হচ্ছে স্যার আমি যে কোনো একটা ধরতে পারবো না, মানে সাপোজ দুইটা ডাটা নিলাম, যে কোনো একটা ধরে হিসাব করতে পারবো। পারবা, সমস্যা নেই। মানে এই ডিফারেন্সটা তো, এটা তো ডিফারেন্স আলটিমেটলি প্লাস মাইনাস যাই হোক। আচ্ছা আরেকটা জিনিস, তুমি যদি দুইটা মেজারমেন্ট যদি এই ডিফারেন্সে থাকে তাহলে তুমি ওই দুইটা ডাটার যে কোনো একটা নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে একটু আগে যে বললেন অ্যাকচুয়াল এরর আর প্রবাবল এরর, এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এটা আসলে তোমাকে ওই স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপল দিয়ে ডিসকাস করতে হবে। এটা আসলে এই স্কোপের মধ্যে থাকতেছে না আর কি। প্রবাবল এরর বলতে আসলে এই অ্যাকচুয়াল এরর গুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলেই আমরা প্রবাবল এররটা পাবো। এটা তোমাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝাইতে হবে আবার। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা ঠিক আছে, আমরা আপাতত এতটুকুই বুঝি আর কি। এটা আমরা স্যার এগুলো কি আমাদের মুখস্থ থাকতে হবে? না এগুলো মুখস্থ আসলে দরকার নেই। আচ্ছা স্যার। হয়তোবা কিছু টিপিক্যাল ভ্যালু, ধরো কোনো যদি প্রবলেম দেওয়া হয়, হয়তোবা ধরো কিছু পয়েন্ট হয়তো মিসিং থাকতে পারে, তখন তোমাদেরকে এখান থেকে রেঞ্জ থেকে কোনো একটা ভ্যালু ইউজ করা লাগতে পারে আর কি। এমনি ভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট জিনিসগুলো আসলে মনে রাখা। এরপর হচ্ছে কি প্রবাবল এরর অফ কম্পিউটার ডিসটেন্স। এটাও ঠিক এভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা প্রবাবল এররটা বের করব। কম্পিউটার ডিসটেন্স এখানে যে কোনো একটা পার্টিকুলার ডিসটেন্সের জন্য প্রবাবল এররটা এই রেঞ্জে থাকতে হবে, 1 in 60,000 or 1 in 25 লাখ, 2,50,000 এই রেঞ্জের মধ্যে থাকতে হবে প্রবাবল এররটা। আর একটা হচ্ছে কি প্রবাবল এরর ইন অ্যাস্ট্রোনমিক এজিমুথ। ওই এজিমুথ অ্যাঙ্গেল যেটা, সেটার মধ্যে এররটা থাকতে পারবে ম্যাক্সিমাম 0.5 সেকেন্ডস। এটাও কিন্তু অ্যাঙ্গেল, বুঝা গেছে কিনা? নট টাইম। জি স্যার। ওকে, ঠিক একইভাবে শুধু এজিমুথের যে অ্যাঙ্গেলটা, এক্স্যাক্টলি শুধু এজিমুথের অ্যাঙ্গেলটা। এটা গেল ফার্স্ট অর্ডার। ঠিক একই ক্রাইটেরিয়া গুলো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আছে, একটু ডিফারেন্স আছে, এটা আমি ডিসকাস করতেছি না, তোমরা একটু দেখে নিবা। থার্ড অর্ডার ট্রায়াঙ্গুলেশন, স্যার আজকে থাকে একটু। জি স্যার, আজকে অনেক হয়েছে স্যার। আরেকটু করি নাকি? কয়েকটা স্লাইড জাস্ট, এগুলা খুব বেশি কঠিন না, আমরা আরেকটু আগাই। ট্রায়াঙ্গুলেশন ফিগারস এন্ড লেআউটস। এখন যেটা দেখবো যে এখানে ট্রায়াঙ্গুলেশনের ক্ষেত্রে কি কি ধরনের ফিগার ইউজ করা হয় এবং তাদের লেআউট গুলা কিরকম হয়, মানে কিভাবে বসাবো আমরা গ্রাউন্ডের উপর। Some of the commonly used arrangements, also called layouts, are as follows. প্রথম বলা হচ্ছে কি সিঙ্গেল চেইন অফ ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে তার একটা এক্সাম্পল, সিঙ্গেল চেইন অফ ট্রায়াঙ্গেল। এখানে দেখো প্রত্যেকটা ট্রায়াঙ্গেল ইন্টারকানেক্টেড, কিন্তু সেটা একটা স্ট্রেট লাইন মেইনটেইন করতেছে, অলমোস্ট একটা স্ট্রেট লাইন মেইনটেইন করতেছে, তাই না? প্রত্যেকটা ট্রায়াঙ্গেল এমন ভাবে কানেক্টেড যাতে করে তার একটা লাইন মেইনটেইন করতেছে। সিঙ্গেল চেইন অফ ট্রায়াঙ্গেলস used
where a narrow strip of terrain is to be covered. তাহলে ন্যারো স্ট্রিপ কোন ক্ষেত্রে হয়? রোডের ক্ষেত্রে হয়, ব্রিজের ক্ষেত্রে হয়, রেলওয়ের ক্ষেত্রে হইতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের লেআউট ইউজ করতে পারি। তারপর হচ্ছে কি ডাবল চেইন অফ ট্রায়াঙ্গেল। ডাবল চেইন মিন্স কি এই ধরনের স্ট্রেট লাইনটা পাশাপাশি দুইটা লাইন থাকতে পারে বা তিনটা লাইন থাকতে পারে। এটা আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে এখানে এক্সাম্পলটা যদি দেখি, এখানে দেখো এটা একটা লাইন, এটা আরেকটা লাইন। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল চেইন অফ ট্রায়াঙ্গেল। এটা কি বুঝতেছি আমরা? রোল নাম্বার 69। Yes, sir. হ্যাঁ, সিঙ্গেল লাইন ট্রায়াঙ্গেল এবং সিঙ্গেল চেইন ট্রায়াঙ্গেল এবং ডাবল চেইন ট্রায়াঙ্গেল কি বোঝা গেছে? Yes, sir. বুঝা গেছে। যেমন ধরো এখানে হচ্ছে জাস্ট একটা লাইন বরাবর ট্রায়াঙ্গেল গুলো কানেক্টেড, আর এখানে দেখো দুইটা লাইনে ট্রায়াঙ্গেল গুলো কানেক্টেড। তাহলে এটা কিন্তু আমরা সিঙ্গেল লাইন বলি, এটাকে আমরা ডাবল লাইন বলতে পারি বা ডাবল চেইন। তো ডাবল চেইনটা কখন আমরা ইউজ করি? ইউজ টু কভার গ্রেটার এরিয়া। আমরা অনেক বড় এরিয়া যদি কভার করতে চাই, কারণ বড় এরিয়ার ক্ষেত্রে আমরা আসলে এখানে দুইটা লাইন ইউজ করার সুযোগ পাচ্ছি, সেই কারণে বলা হচ্ছে আমরা এখানে লার্জার এরিয়া কনসিডার করতে পারি। 3 নাম্বার হচ্ছে কি ব্রেসড কোয়াড্রিলেটারালস ইউজড ফর হিলি কান্ট্রি। হিলি কান্ট্রির ক্ষেত্রে যেমন ধরো আমরা যদি পার্বত্য এলাকায় কোনো ধরনের সার্ভে করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি এই লেআউটে ব্রেসড কোয়াড্রিলেটারালস। এটা কি রকম? এই যে এটা 3 নাম্বার। এটাও অনেকটা সিঙ্গেল চেইন, কিন্তু এখানে ব্রেসিং করা, এই যে এভাবে ব্রেসিং করা, ঠিক আছে? এই যে এভাবে ব্রেসিং করা, এই কারণে এটাকে বলা হচ্ছে ব্রেসড কোয়াড্রিলেটারালস। আরেকটা হচ্ছে কি সেন্টার ট্রায়াঙ্গেলস এন্ড পলিগনস ইউজ টু কভার ফ্ল্যাট কান্ট্রি। এটা নরমালি অনেকটা ফ্ল্যাট গ্রাউন্ড বা ফ্ল্যাট কান্ট্রি মেজার করার জন্য আমরা ইউজ করি সেন্টার ট্রায়াঙ্গেল এন্ড পলিগন। এটা কি রকম দেখি একটু। এই যে সেন্টার ট্রায়াঙ্গেল, তাহলে সেন্টারে অনেকগুলো ট্রায়াঙ্গেল থাকবে এন্ড পলিগনস। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই, এটা একটা পলিগন, এটা একটা পলিগন। তাহলে এই পলিগনের ভিতরে একটা সেন্টারের রেসপেক্টে অনেকগুলা ইন্টারকানেক্টেড ট্রায়াঙ্গেল থাকবে, সে কারণে এগুলাকে বলা হচ্ছে সেন্টার ট্রায়াঙ্গেল। তাহলে পলিগনের মধ্যে সেন্টার ট্রায়াঙ্গেল থাকবে। যেমন ধরো এটাও একটা পলিগন, এখানেও সেন্টারের রেসপেক্টে কতগুলা ইন্টারকানেক্টেড ট্রায়াঙ্গেল থাকবে। এটাও একটা পলিগন, এখানেও সেন্টারের রেসপেক্টে কতগুলো ইন্টারকানেক্টেড ট্রায়াঙ্গেল থাকবে। এটা আমরা ফ্ল্যাট কান্ট্রির ক্ষেত্রে ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে কম্বিনেশন অফ অ্যাবভ সিস্টেম। কম্বিনেশন মিন্স ধরো 1 এর সাথে 2 বা 2 এর সাথে 4, 4 এর সাথে 1, 1 এর সাথে 3, এভাবে কম্বাইন মুডেও থাকতে পারে। এই হচ্ছে ফিগারস এন্ড লেআউটস। এন্ড লাস্ট ওয়ান, layout of primary triangulation or for large countries. Primary triangulation means first order triangulation এর ক্ষেত্রে আমরা এই দুটো সিস্টেম জেনারেলি ইউজ করে থাকি, গ্রিড আয়রন সিস্টেম এন্ড সেন্ট্রাল সিস্টেম। সেন্ট্রাল সিস্টেমটা হচ্ছে এটা, যে এটা এই এরিয়ার সেন্টারে একটা বেসিক ট্রায়াঙ্গেল থাকবে এ বি সি দিয়ে, যেটা বোঝানো হচ্ছে এই ট্রায়াঙ্গেল থেকে বাকি সব ট্রায়াঙ্গেল গুলো জাস্ট এভাবে আমরা জাস্ট প্রসিড করব। প্রত্যেকটা ট্রায়াঙ্গেল এভাবে প্রসিড হবে বাইরের দিকে, আউটওয়ার্ডস ডিরেকশন। আর গ্রিড আয়রন সিস্টেমের ক্ষেত্রে এভাবে জাস্ট আমরা গ্রিডে ভাগ করে নিব, এভাবে জাস্ট গ্রিডে ভাগ করা থাকবে। এখানে আরো অনেকগুলো গ্রিড থাকতে পারে, নিচে এদিকে আরো গ্রিড থাকতে পারে, এভাবে গ্রিডে ভাগ করা থাকবে। এই দুটো সিস্টেম আমরা ওই ফার্স্ট অর্ডার বা প্রাইমারি ট্রায়াঙ্গুলেশন সিস্টেমটা কভার করতে পারি। তো আজকে মোটামুটি এতটুকুতেই থাক নাকি? জি স্যার। আচ্ছা, তোমরা কি ফার্স্ট ক্লাসের ভিডিও লেকচারটা পেয়েছিলে এবং প্রেজেন্টেশনটা? পিডিএফটা পাইছি স্যার। ভিডিওটা পাও নাই? চেক করি না স্যার, ভিডিও পাইছি, ভিডিও পাইছো ভিডিও? জি স্যার। আমি কিন্তু দুইটা একসাথে কিন্তু আপলোড দিছিলাম। স্যার দুইটা আসছে। আচ্ছা, কারো কোনো কি প্রশ্ন আছে? স্যার স্যার হ্যাঁ। আমাদের এরর গুলো যদি মানে যে এরর গুলোর কথা আপনি বলছেন প্রবাবল এরর, এগুলো কি আসলে এরকম পাওয়া সম্ভব আমরা যখন করব? এই ক্ষেত্রে কি এই এরর গুলো এরকম আসবে নাকি? আর যদি এর থেকে মানে কম বা বেশি আসে তখন কি আমাদেরটা ভুল হবে?
এগুলো হচ্ছে এলাউবল রেঞ্জ আর কি। হ্যাঁ, এর মধ্যে থাকলে ভালো, এর চেয়ে বেশি হলে তাইলে আমাকে আবার মেজারমেন্টটা নিতে হবে, রিপিট করতে হবে আর কি মেজারমেন্ট গুলা। এটা অনেকটা আসলে ট্রায়াল এন্ড এরর। বুঝাইতে পারছে কিনা? তার মানে আমাকে ওইটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কি বারবার মানে করতে থাকবো, যে যতক্ষণ মেজারমেন্ট পর্যন্ত গুলো, হ্যাঁ, এই এররটা পর্যন্ত এই রেঞ্জটা পর্যন্ত বিদ্যমান থাকে। মেজারমেন্ট গুলো রিপিট করতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত এলাউবল রেঞ্জে না আসে। কারণ এখানে একটা সমস্যা কি, ধরো একটা পার্টিকুলার ট্রায়াঙ্গেলে যদি তুমি এররটা বেশি রেখে দাও, সেটার ইফেক্ট কিন্তু তার ইন্টারকানেক্টেড সবগুলো ট্রায়াঙ্গেলে যাবে। এখানে সমস্যা হচ্ছে ওই জায়গাতেই, সবগুলো কিন্তু ইন্টারকানেক্টেড ট্রায়াঙ্গেল এবং একটা বেসিক ট্রায়াঙ্গেল থেকে কিন্তু বাকিগুলো শুরু হয়। স্যার আমরা যখন হাতে কলমে যখন মানে এগুলো যখন ফিল্ডে করব তখন কি আসলে অ্যাকচুয়াল এররটা কি আসা পসিবল, মানে এটা আসলে আমরা হাতে কলমে বলতে কি, আমরা এগুলা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে জিওডেটিক সার্ভেইং। হ্যাঁ, তো জিওডেটিক সার্ভেইং তো আমরা এখন অনেকটা আসলে গুগল ম্যাপ ইউজ করে বা স্যাটেলাইট ইউজ করে কিন্তু করে ফেলতে পারতেছি, তাই তো? কিন্তু এই যে গুগল ম্যাপটা যে তৈরি করা হয়েছে, এগুলা নিশ্চয়ই কোনো না কোনো প্রিন্সিপাল ফলো করে। তো এই যে প্রিন্সিপাল গুলো ফলো করে গুগল ম্যাপটা করা হয়, তার মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলেশন। এখন তার বেসিক কনসেপ্টটা যদি না জানি, তাহলে কিন্তু আমরা এই যে গুগল ম্যাপের যে কনসেপ্ট বা প্রসিডিউর, সেটাও কিন্তু আমরা বুঝবো না। আমরা কিন্তু এখন অনেক সফিস্টিকেটেড সফটওয়্যার পাওয়া যায়, সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, এগুলো আমরা ইউজ করে কিন্তু এই সার্ভে গুলো করে ফেলতে পারি। আমাকে যে এক্স্যাক্টলি যে সাইটে যেতে হবে, সাইটে গিয়ে যে ইনস্ট্রুমেন্ট নিয়ে ম্যানুয়ালি যে বের করতে হবে, সেই সময় কিন্তু এখন আর নাই। হ্যাঁ, হয়তো বা জিনিসগুলো আমরা স্মল এরিয়ার ক্ষেত্রে কিন্তু করতে পারি, ম্যানুয়ালি করতে পারি স্মল এরিয়ার জন্য, কিন্তু লার্জ এরিয়ার জন্য কিন্তু এখন অনেক টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে, যেগুলো ইউজ করে আমরা কাজগুলো কিন্তু অতি সহজেই করে ফেলতে পারি। তবে যে নিউ টেকনোলজি যেগুলা, প্রত্যেকটা টেকনোলজির পিছনের যে ব্যাকগ্রাউন্ড বা ফিলোসফি, সবগুলাই কিন্তু আসলে এই কনসেপ্ট গুলো নিয়েই। বুঝা গেছে? আর কারো কিছু জানার আছে? জাহিদ? জি স্যার। ওকে, আজকে এ পর্যন্তই থাক নাকি? জি স্যার, অবশ্যই নেক্সট ক্লাস থেকে তাহলে স্যার শুরু করব। স্লাইড গুলো স্যার যদি পারেন আজকে একটু দিয়ে দিন স্যার। দিয়ে দিব আমি। ওকে স্যার। ওকে, জি আর স্যার, তোমরা আসসালামু এটার আলাইকুম। জন্য ওই পানমিয়ার বইটা ফলো করবা। হ্যাঁ, পানমিয়া। পানমিয়া ইনশাআল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।